সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 897তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ খুরশেদ আলমের জীবনের চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ৬৫ বছর বয়সী শাশুড়িকে বিয়ে করে মেয়ের জামাই। এই গল্পটা চট্টগ্রামের এক প্রত্যন্ত এলাকার একটা বাস্তব জীবনের গল্প। গল্পটা খুরশেদ আলমের, তিনি একজন সরকারি কর্মকর্তাও ছিলেন। গল্পটা শোনার পরে আপনি চমকে উঠবেন। হিন্দু মুসলিম মিলিয়ে মিশ্রিত একটা পরিবারের এক করুণ বাস্তব জীবন কাহিনী। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই খুরশেদ আলমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার বড় 2টা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে। আমাদের নিজস্ব কোনো জায়গা সম্পত্তি নেই। বেশিরভাগ সময় আমার বাবা মানুষের জমিতেই চাষাবাদ করে এবং মানুষের জমিতে চাষাবাদ করে খুব অল্প কিছু ফসল ঘরে উঠায়। সেই ফসলের কিছু অংশ বিক্রি করে এবং বাকিটা আমরা সারা বছর খাওয়ার জন্য রাখি। অনেক দুঃখ কষ্ট আর যন্ত্রণার আমার শৈশবের দিনগুলো কাটে। আমার শৈশবের দিনগুলো এতটাই কষ্ট কাটে যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমার মনে হয় যে আমার বাবা আমার জন্য একটা জামা কিনে দিলে এই জামাটাতে আমি ধুইতাম না, খুব বেশি একটা ধুইতাম না, কারণ জামা যদি বেশি ধোয়া হয় তাহলে জামা নষ্ট হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে ময়লা জামা পরে থাকতাম এবং বেশিরভাগ সময় ছেঁড়া জামা কাপড় পরে আমার সময়গুলো কাটতো। একটা পর্যায়ে আমি মোটামুটি বড় হই। আমি যখন বড় হই, আমার বড় 2টা বোন তখন অনেক বড় 2টা বোনের প্রায় বিয়ের বয়স হয়ে যাচ্ছে। কিন্তু আমার বাবার পক্ষে আমার বড় 2টা বোনকে বিয়ে দেওয়া সম্ভব হয় না, কারণ আমার বাবার হাতের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার বাবা কোনোভাবেই নুন আনতে পান্তা পোড়ানোর মতো অবস্থা ছিল। বড় 2টা বোনকে বিয়ে দেওয়া আমার বাবার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আমার বাবা তখন গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা নেয়। আমাদের ওই গ্রামের মানুষ তখন টুকিটাকি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে এবং আমার বাবারও নিজস্ব কিছু জমানো টাকা থাকে, সেগুলো দিয়ে কোনোভাবে আমার সবচেয়ে বড় যে বোনটা আছে, আমার বড় বোনটাকে আমরা বিয়ে দিই। আমার বড় বোনটাকে বিয়ে দিই মধ্যবয়স্ক একটা কৃষকের কাছে। তিনিও আমার বাবার মতোই মাঠে ঘাটে কাজ করে এবং তিনার বয়সও প্রায় 40 থেকে 42-এর কাছাকাছি। উনিও বিয়ে করেছে, কিন্তু ওনার বউ মারা গেছে, 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা নিয়েই আমার বড় বোন ওনার সংসার করার জন্য চায়, কারণ এর থেকেও ভালো কোনো জায়গায় বিয়ে দিলে অনেক বেশি যৌতুক দেওয়া লাগে। আমাদের পক্ষে যৌতুক দেওয়া সম্ভব নয়, যার জন্য এরকম মধ্যবয়স্ক বিবাহিত একটা লোকের কাছে আমরা আমাদের বড় বোনকে বিয়ে দিই। আসলে বরাপুর ওখানে বিয়ে দেওয়ার পরেও আমার বরাপুর কপালে তেমন কোনো সুখ হয়নি। আমার বরাপুর যিনি শাশুড়ি ছিল, তিনি যথেষ্ট পরিমাণের খারাপ প্রকৃতির একজন নারী ছিল। আমার বরাপুর সাথে প্রায় সবসময় ঝগড়াঝাটি করতো। বরাপুকে দেখতে পারতো না, বরাপুর গায়ে হাত তুলতো। শত অত্যাচার অবিচারের মাঝেও আমার বরাপু কষ্ট করে সেই সংসার করে গেছে, কারণ আমাদের পরিবারে আসলে তো সে অভাব অনটন। তখনও আমার থেকে বড় যে বোনটা আছে, এই বোনটারও বিয়ের বয়স হয়ে গেছে। আমার বাবার পক্ষে আমার ওই বোনটাকে বিয়ে দেওয়া কোনো অবস্থায় সম্ভব হচ্ছিল না। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমার বড় যে বোনটা আছে, আমার বোনটা সর্বশেষ আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন ছিল। আমাদের ওই মসজিদের মুয়াজ্জিনের সাথে প্রেম হয় এবং ভালোবাসা হয়। ভালোবাসা হওয়ার পরে আমাদের মসজিদের মুয়াজ্জিনকে নিয়ে আমার বোনটা তখন পালিয়ে যায়, যেটা আমার থেকে বয়সে বড় ছিল। আমার এই বোনটা মুয়াজ্জিনের সাথে পালিয়ে যাওয়ার 3 দিন পরে গ্রামবাসী তখন আমার এই বোনকে ধরে আনে, মুয়াজ্জিন সহ। আনার পরে মুয়াজ্জিনের কাছে আমার এই বোনটাকে বিয়ে দেয়। আমার এই বোনটাই মোটামুটি একটু সুখে আছে, কারণ মুয়াজ্জিন সাহেব যথেষ্ট পরিমাণের ভালো মানুষ ছিল। তিনার বয়সও কম এবং তিনি মুয়াজ্জিনই করেন, মানে মসজিদে মুয়াজ্জিন, এবং তার পাশাপাশি মাদ্রাসায় বাচ্চা পড়ায়। সব কিছু মিলিয়ে আমার এই বোনটা, যেটা আমার থেকে বয়সে বড়, এই বোনটা একটু ভালো অবস্থানের মধ্যে যায়। এমন করতে করতে আমি কিন্তু এই যে আমাদের পারিবারিক এত সমস্যা হচ্ছে, বড় আপু ছোট আপু সবাইকে নিয়ে এত ঝামেলা,
তারই মাঝেও আমি কিন্তু পড়াশোনা করেই যাচ্ছি। আমার খুব ইচ্ছা যে আমি একদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব। শুধু আমার না, আমার মা বাবা দুজনেরই ইচ্ছা যে তারা আমাকে পড়াশোনা করে অনেক শিক্ষিত বানাবে। আমার বাবার স্বপ্ন ছিল, আমার কৃষক বাবার স্বপ্ন ছিল যে একদিন আমি অন্তত সরকারি একটা চাকরি পাবো। এই জন্য বাবা বেশিরভাগ, আমি দেখতে শুনতে অনেকটাই লম্বা ছিলাম এবং দেখতে অনেকটাই আর্মিদের মতো দেখাইতো, যার জন্য আমার বাবা ছোটোবেলা থেকেই বলতো যে আমাকে আর্মিতে চাকরি করাবে। আর্মিতে চাকরি করানোর আমার বাবার অনেক বেশি ইচ্ছা ছিল। তো আর্মিতে চাকরি নিতে হলে সর্বনিম্ন এসএসসি পাস করতে হবে। এসএসসি পাসের আগে কোনো আর্মিতে চাকরিতে যাওয়া যায় না, যার জন্য আমার বাবা আমাকে বলে, দুঃখ কষ্ট করে যদি কোনো রকম এসএসসি পাসটা করতে পারিস তাহলে অন্তত আর্মি হওয়ার জন্য আর্মির লাইনে তো দাঁড়াইতে পারবি। এরকম করে বাবা তখন আমাকে বলতো। আমাদের অবস্থাটা, পারিবারিক অবস্থাটা ভাই এতটাই দুর্বিষহ ছিল যে আমাদের তিনবেলা খাবার ছিল না ঘরের মধ্যে। তিনবেলা খাবার আমরা খেতে পারতাম না। এবং গ্রামের মানুষের অনেকের যারা মোটামুটি টাকা পয়সা আছে, ওদের ছেঁড়া কাপড় চোপড় পরে আমি আর আমার ছোটো বোনটা তখন চলতাম। আর আমার যে মুয়াজ্জিন দুলাভাই ছিল, আমার ওই মুয়াজ্জিন দুলাভাইটা আমাদের প্রতি মোটামুটি একটু টান ভালোবাসা ছিল, যার জন্য আমার মুয়াজ্জিন দুলাভাই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসলে আমার বাবা আর আমার মায়ের হাতে টুকিটাকি কিছু টাকা দেওয়া যেত। ওই দুলাভাইটা আমাদের অত্যন্ত ভালো। দুলাভাইয়ের সাপোর্টে হয়তো আমি আজকে এই পর্যন্ত আসছি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন পড়াশোনা করি এবং যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি আর আমার বাবা জমিতে চুক্তিতে ধান নিই। এটা হয়তো অনেকেই বুঝবে না, গ্রামের মানুষ যারা তারাই ভালো বুঝবে। সেটা হচ্ছে আমরা চুক্তিতে ধান নিই, 1 বিঘা 2 বিঘা জমি আমার বাবা কন্ট্রাক্টে নিয়ে আনে, যেই ধানগুলো কাটবো, কেটে বাড়িতে দিয়ে আসবো, কত টাকা দিবে, এরকম কন্ট্রাক্টে তখন আমার বাবা কাজ নেয়। এবং কাজ নেওয়ার পরে রাতের অন্ধকারে মাগরিবের পরে আমি আর আমার ছোটো বোন, আমার মা বাবা, আমরা সবাই মিলে মাঠে তখন পড়ি। আমি স্কুল থেকে আসি, আমার ছোটো বোনটা মাদ্রাসায় পড়তো, আমার ছোটো বোনটা মাদ্রাসা থেকে আসলে পরে মাগরিবের পরে আমি, মা, ছোটো বোন আর বাবা মিলে মানুষের ওই চুক্তি ধান কাটি এবং ধান কেটে এগুলো বাড়িতে নিয়ে আসি। রাতের ওই অন্ধকারে, রাত্রি যখন অন্ধকার হয় তখন আমাদের কাজের হিড়িক লেগে যায়। আর যদি আকাশের চাঁদ থাকে তাহলে তো কথাই নেই। আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যেন আল্লাহ আকাশের চাঁদটা আজকে একটু বড় করে ওঠে। চাঁদের আলোতে মানুষ রোমান্স করে, নদী দিয়ে ঘুরে বেড়ায়, পাহাড়ের উপরে হাঁটে, ভ্রমণ করতে যায়। কিন্তু চাঁদের আলোতে আমি, বাবা, মা আর ছোটো বোন মিলে আমরা মাঠে ধান কাটতে যাই। জীবিকার জন্য আমরা এতটাই পরিশ্রম করি যেটা বলে বোঝানো যাবে না। এমন করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি যে আমি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার টাকাটাও আমি এভাবে ধান কেটেই আনি। মানুষের ধান কেটে, চুক্তিতে ধান কেটে তারপর আমি এসএসসি পরীক্ষার ফিস দিই এবং আমি এসএসসি পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার এসএসসি রেজাল্টটা অনেক ভালো হয়। এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পরে আমার বাবা তখন আমাদের এলাকার যে শিক্ষিত লোকগুলো আছে সবার কাছে হাঁটতে শুরু করে, সবাইকে বলে যে আপনারা একটু আমার খোরশেদ আলমকে একটা আর্মিতে চাকরির ব্যবস্থা করে দেন। তখন বিভিন্ন জায়গায় আর্মিতে লোক নিচ্ছে। তা আমি আর্মির চাকরির জন্য অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু কেন জানি আমার চাকরি হয় না। আমি 2-3 জায়গায় ট্রেনিং দিলাম, বাট কোথাও আমি চাকরির জন্য গেলাম, বাট আমার চাকরি হলো না। এমন করতে করতে হঠাৎ করে আমাকে একজন, আমাদের এলাকার লোক, তিনি আমাকে বলতেছে যে খোরশেদ আলম, আনসারে লোক নিতে আসে, নাহলে আনসারে ঢুকে যা। তো আনসার চাকরিটাও আধা সরকারি। তখন আমি চিন্তা করলাম তাহলে আমি আনসারে ঢুকে যাই। আব্বারে বললাম, আব্বা আমারে বলে দেখ না আনসারে যাওয়া যায় কিনা। ওই সময় আনসারে এত বেশি লোকজন ঢুকতো না আর কি। সবাই আসলে আপনার আর্মিতেই ঢুকার চেষ্টা করতো, আনসারের জন্য কেউ ট্রাই করতো না। তো আনসারের এখানে প্রতিযোগিতা কম থাকার কারণে আমি তখন আনসারে ভর্তি হতে পারি এবং আনসারে তখন আমার চাকরি হয়। আনসারে চাকরি হওয়ার পরে আনসারে চাকরি করতেছি চট্টগ্রামের বিভিন্ন এলাকা, সংরক্ষিত এলাকাতে আমি তখন আনসারের সাথে চাকরি করি। মাঝে মাঝে আর্মিদের সাথে, মাঝে মাঝে আর্মিদের ছাড়া, এরকম করে চাকরি করি। দীর্ঘ 1 বছর আনসারে চাকরি করার পরে আমাকে পোস্টিং দিল আর্মির ক্যাম্পে। চট্টগ্রামের একটা আর্মির ক্যাম্পে আমি তখন চাকরি করি এবং আর্মির ওই ক্যাম্পে আমি তখন রান্নাবান্নার দায়িত্বে পড়ে, মানে বাবুর্চির সাথে কাজ করি, বাবুর্চিকে সাহায্য সহযোগিতা করি, যখন যেটা লাগে এটা এনে দিই। বাবুর্চি রান্নাবান্না করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো করে আমার সময়গুলো কাটতেছে এবং 2-1 টাকা যেই বেতন পাচ্ছি পরিবারের জন্য পাঠাচ্ছি। আমার মা, আমার বোন, আমার বাবা, তারা খুব ভালো করেই চলতেছে। পারিবারিক অবস্থাটা আগের চেয়েও মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে। এখন আর পরিবারে ঠিক তেমনটা আগের মতো অভাব অনটন নেই। এখন মোটামুটি সবাই মিলে খুব ভালো আছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে এমন করে বাকি দিনগুলো কাটাইতে পারি। এভাবে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো আমি আনসারে চাকরি করি। তো যেখানে আমি রান্না করতাম ওইখানে আমি যে জায়গায় রান্না করতাম এটার পিছনে একটা ক্যাম্পের ভিতরে একটা পরিবার থাকতো। তো
তো ওই পরিবারের একটা মহিলাকে আমি ভাবি ডাকছিলাম, ইনি একজন আর্মি অফিসারের বউ। তো ওনাকে আমি ভাবি ডাকছিলাম, ভাবির সাথে আমার সম্পর্কটা অত্যন্ত ভালো। রান্নাবান্না করলে ভাবি মাঝে মাঝে আমাকে বলে যে খুরশেদ একটু ভর্তা বানাই তো আজকে, তো আমি ভর্তা বানাই দিতাম, অথবা ভাবি যেটা খাইতে পছন্দ করতো আমারে বলতো, আমি এটা করে দিতাম। তো এমন করতে করতে ভাবির সাথে আমার মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, অনেক ভালো একটা সম্পর্ক। ভাবি আমাকে অনেকটা বুঝে, আমিও তাকে অনেকটা বুঝি। এইভাবে ভাবি যখন যেটা খাইতে চাই দিচ্ছি, ভাবির কথা শুনতেছি, এবং বাজার থেকে ভাবির যেটা লাগে আমি এটা এনে দিচ্ছি। তিনি আমার বয়সে মোটামুটি অনেকটাই বড় হবে, আমার অনেক সিনিয়র। তো আর্মি অফিসার্স কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে দেখতো না। মানে আমি যে ওনার ওয়াইফের সাথে কথা বলি বা ওনার সাথে যে ওনার ওয়াইফের সাথে যে আমার ভালো একটা সম্পর্ক আছে, এটা কিন্তু ওই ভদ্রলোক ভালোভাবে দেখতো না। তিনি আমাকে ইশারা ইঙ্গিতে অনেকভাবে বোঝাচ্ছিল যেন আমি তার বউয়ের সাথে কথা না বলি, যেন আমি তার বউয়ের কাছ থেকে দূরে থাকি। এই জিনিসটা তুমি বোঝাচ্ছিল, বাট আমি এটা মোটেও বুঝতে রাজি নয়। আমি তার বউয়ের সাথে খুব ক্লোজ হয়ে কথা বলি, ম্যাডাম যখন যেটা বলে ম্যাডামের কথা শুনি, এবং ম্যাডামকে আমি আমার নিজের বোনের মতো করে খুব আদর আপ্যায়ন করি। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে ম্যাডাম একদিন আমার সাথে তার পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। আমি আসলে ম্যাডামকে বলি না যে আপনার পারিবারিক বিষয়গুলো আমাকে বলেন, বাট তারপরেও সে অতি আগ্রহ নিয়ে আমার কাছে তার পরিবারের বিষয়গুলো বলে। জানতে পারি ম্যাডামের পারিবারিক অবস্থা অনেক ভালো। ম্যাডামের বাবাও একজন আর্মির খুব বড় কর্মকর্তা ছিলেন, এবং ম্যাডাম যাকে বিয়ে করছে, যিনি ওনার হাজব্যান্ড, তিনার অবস্থাও অতটা ভালো ছিল না। তিনি সৈনিকের মতো একটা পোস্টে ছিলেন। সেখান থেকে ম্যাডামের বাপে নাকি এই স্যারকে অনেক উপরে মহলে নিয়ে আসছে, উপরে পোস্টিং দিছে, এবং স্যারকে অনেক সাহায্য সহযোগিতা করছে। ম্যাডাম নাকি এরকমও হয়তো ম্যাডামের বাড়ি থেকে টাকা এনে স্যারের বাড়িতে জমি কিনছে, সেই জমিতে বাড়ি বানাইছে। তা সব কিছুই ঠিক আছে, কিন্তু এখন ম্যাডামের কষ্ট হলো ম্যাডামের ওই স্যার, ওই আর্মি অফিসার্স নাকি কোন মেয়ের সাথে পরকীয়া করে চট্টগ্রাম শহরের। ওই মেয়ে নাকি কোন ইউনিভার্সিটিতে পড়ে, ওই মেয়ের সাথে ম্যাডামের হাজব্যান্ডের সম্পর্ক আছে। এই কথাগুলো ম্যাডাম আমার কাছে বলে, এবং তিনি খুব কান্নাকাটি করে যে তিনি তিনার হাজব্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছে, এবং দুজনের মাঝে অনেক বছর ভালোবাসাবাসির সম্পর্ক ছিল। এরপরে দুজন দুজনাকে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে আজকে ম্যাডামের ওই হাজব্যান্ড ম্যাডামকে মূল্যায়ন করে না, এবং পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এগুলো বলে ম্যাডাম কান্নাকাটি করে। তা আমি তখন বলি, আসলে আমি তো এখানে আনসারে চাকরি করি ম্যাডাম, আমাকে এসব বলে বা কী হবে, আমি তো আপনাকে তেমন কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। ম্যাডাম আমাকে বলে, জানি করছে তুমি আমাকে কিছুই করতে পারবো না, কিন্তু তোমার কাছে যে আমি মনের কথাগুলো বলি, এই কথাগুলো বলতে বলতে আমার অন্তরটা অনেকটাই হালকা হয়, এজন্যই তোমাকে বলি। তো ওই আর্মির চোখ ফাঁকি দিয়ে ম্যাডাম এসে আমার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করতো। আমাদের এই ক্যাম্পের এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল। গাছের নিচে বসে বসে আমি ম্যাডামের সাথে অনেক আলাপ সালাপ করতাম। তিনি তেনার মনের দুঃখগুলো আমাকে বলতো, এবং আমি এগুলো মনোযোগ দিয়ে শুনতাম। এমন করতে করতে ম্যাডামের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্কের সূত্র ধরে এরকম করে যে তিনি আমাকে কথাগুলো বলে। তা আমাদের ওই আনসারের আরও লোকজন আছে যাদের সাথে আমি মোটামুটি এখানে কাজ করি, টুকিটাকি কাজ টাজ করি। তো তাদের এখান থেকে বিষয়টা আস্তে আস্তে করে আমি অনেকের কাছে বলি। ধরেন আমি যার সাথে ঘুমাই তাকে আমি মাঝে মাঝে, তিনি আমাকে বলে, কিরে ওই আর্মির অফিসারের বউ তোর সাথে এরকম মানে মিশামিশি করে কেন, তোকে এত কী বলে? আমি তখন বললাম যে আমার কাছে এই কথা বলে, ওনার মনে অনেক কষ্ট, ওনার হাজব্যান্ডটা ভালো না, এবং ওনার হাজব্যান্ড ওনার সাথে অনেক প্রতারণা করতেছে, অনেক বেইমানি করতেছে। এরকম করে অনেকগুলো কথা আমি তখন ম্যাডামের বিষয়, মানে পার্সোনালি কথাগুলো, আমার সাথে যে লোকটা ঘুমাইতো আমি তার বিষয়গুলো বলতাম। এভাবে একদিন দুদিন হতে হতে সে সম্ভবত কথাগুলো আবার মানে অন্য কাউকে বলতো। এরকম করে কথা তো আসলে পেটের মধ্যে থাকে না, বাতাসের আগে কথা ছুটে বেড়ায়। তো এই জন্য সেও তখন একজন দুজনকে কথাগুলো বলতে বলতে এগুলো একদিন আর্মি অফিসারের কানেও সম্ভবত চলে যায়। আর্মি অফিসারের কানে গেলে তিনি একদিন আমাকে ক্যাম্পে ডাকে, ওনার অফিসে ডাকার পরে তিনি আমাকে বলে, তোমার নাম কি? আমি বললাম খুরশেদ আলম। বলে, তুমি তো আনসারে চাকরি করো, আমি যতদূর জানি তোমার বাড়ি চিটংয়ে। আমি বললাম জি। তিনি আমাকে বলে, আমার বউর সাথে তুমি পার্সোনালি এত কথা কেন বলো? আমি বললাম যে স্যার আপনার ওয়াইফ আমাকে ডাকে, এবং তিনি তিনার দুঃখ সুখ আমার সাথে শেয়ার করে। তো ওই অফিসার আমাকে বলল যে দেখো, আজকের পর থেকে আমার ওয়াইফের সাথে কোনো কথা বলার চেষ্টা করবা না। আমার ওয়াইফের সাথে কথা বললে তোমার সমস্যা হবে, আমার ওয়াইফের সাথে কথা বলবা না। তো আর আমি ম্যাডামের সাথে কথা বলি না, ম্যাডামকে দেখলেও আমি মানে দূরে দূরে থাকি, খুব বেশি একটা মিশি না। এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন ম্যাডাম নিজেই আসলো আমার সাথে দেখা করার জন্য। উনি এসে খুব কান্নাকাটি করতেছে যে খুরশেদ তুমি আমার সাথে কথা বলো না, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার সাথে কথা বলো না, এটা তো ঠিক না, তুমি আসো একটু আমার সাথে কথা বলো। এরকম করে কথা বলার এক পর্যায়ে আমি বললাম যে ম্যাডাম জানেন, স্যার তো আমাকে এটা বলছে যাতে আমি আপনার সাথে কথা না বলি, আপনার সাথে কথা বলে আমার চাকরির সমস্যা হবে।
তিনি আমাকে বলে, আমার সাথে কথা বলো, কোনো সমস্যা নাই, আমি আমাদের পার্সোনাল বিষয়গুলো তোমাকে বলি, তুমি কেন এই পার্সোনাল বিষয়গুলো অন্য কারোর সাথে শেয়ার করো? আমি তখন বললাম মানি? উনি আমাকে বলে যে হ্যাঁ, তোমার পাশে যে ছেলেটা ঘুমায়, যার সাথে তুমি ঘুমাও, তুমি তার কাছে আমাদের পারিবারিক বিষয়ে মনে হয় কিছু বলছো। আমি বললাম জি ম্যাডাম, আমি মাঝে মাঝে ওর সাথে রাতের বেলায় ঘুমাইলে আপনাদের পারিবারিক অনেক বিষয়গুলোই তাকে বলি। তো ম্যাডাম আমাকে বলে, এটাই তো তুমি ভুল করছো, এরকম করে তার কাছে যে বলো, সে এই বিষয়গুলো অন্য অন্য আর্মিদেরকে বলে দেয় এবং এর কাছ থেকে বিষয়টা তখন আস্তে আস্তে জানাজানি হয়ে যায়, এর কানে ওর কানে চলে যায়, এটা তো অনেক সমস্যা হয়। সো তুমি আর এরকম আমাদের পার্সোনাল বিষয়গুলো তোমার মাঝে রাখো, কাউরে আর বইলো না। আমি তখন বলি, ও আচ্ছা, তাহলে কি এই জন্যই স্যার আমাকে ক্যাম্পে ডেকে নিয়েছিল? বলে হ্যাঁ, এই জন্যই তোমাকে ডাকছে, তুমি যদি আর কাউকে না বলো, বিষয়টা তোমার মাঝে গোপন রাখো, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। আমি তখন বললাম না না না, তাহলে এটা আমি আর ভুলেও আর কারো কাছে বলবো না, এটা আমি নিজের ভিতরেই লুকিয়ে রাখবো। এরকম করে তিনি আবারও আমার কাছে পুনরায় তার এই ভিতরের কষ্টের কথাগুলো বলতে থাকে। তার হাজব্যান্ড আজকে এটা করে, কালকে এটা করে, তার সাথে খারাপ ব্যবহার করে এবং ওই মেয়ের সাথে বাসার ছাদে গিয়ে কথা বলে 2 দিন পরে দেখা করতে যায়, এটা ওইটা বলে অনেকভাবে তিনি আমাকে মানে করে। তো এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার কাছে মনে হয় ওই দিন বন্ধের দিন ছিল, মানে আর্মিদের বন্ধ ছিল। আর্মিদের বন্ধ বলতে ওই আমার ম্যাডামের যেই স্যার ছিল উনি সম্ভবত অফ নিয়েছে বা তিনি বন্ধে ছুটিতে আছে। তো ওই দিন সকালবেলা আমি রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত আছি বাবুর্চির সাথে, ম্যাডাম কোত্থেকে জানি দৌড়ে আসছে, আইসা আমাকে বলতেছে, খুরশেদ তুমি কাজ কাম বন্ধ করো, তাড়াতাড়ি এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। তো আমি তখন বললাম যে কী কথা? উনি আমাকে তখন ডাকে নিয়ে বলতেছে, খুরশেদ তুমি ভাই আমার একটা উপকার করো, তোমার আমি হাতে পায়ে ধরে তুমি আমার একটা উপকার করো, তুমি আজকে আমার একটা উপকার তোমার করাই লাগবে। আমি তখন বললাম যে ম্যাডাম কী উপকার করব, কী উপকার করতে আমাকে বলেন। তিনি আমাকে বলে যে তুমি আমার মোবাইলটা নিয়ে যাও এবং আমার মোবাইলটা নিয়ে তোমার স্যারকে একটু ফলো করো, তোমার স্যার কোথায় যাবে তার পিছনে পিছনে সিএনজি নিয়ে তারা ফলো করো এবং ফলো করার পরে চট্টগ্রাম যেই রেস্টুরেন্টে সে উঠবে সেই রেস্টুরেন্টে তুমি প্রথমে ভিডিও করবা এবং পরে আমাকে লোকেশান দিবে, আমি সেই লোকেশানে গিয়ে তোমার স্যারকে সরাসরি ধরবো এবং আমি তার চাকরি থেকে তাকে বরখাস্ত করাবো। আমি তার চাকরি থেকে তাকে বরখাস্ত করাবো, সে এরকম পরকীয়ায় লিপ্ত আছে, যার জন্য তুমি এটা করো। আমি তখন বললাম যে না 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 ম্যাডাম, আমি এটা করতে পারবো না এবং আমার অনেক ভয় লাগতেছে। ম্যাডাম আমাকে বলে, খোরশেদ আমি তোমাকে ভাই ডাকছি না, তুমি আমার ভাই না? তোমার বোন যদি আজকে এরকম একটা বিপদে পড়তো তাহলে কি তুমি সাহায্য করতো না? আমি বললাম ম্যাডাম আমার বড় 2টা বোন আছে, বাট আমি তো গরিব মানুষ, আবার কি বিপদ হয়ে যায়? ম্যাডাম আমাকে বলে, আমি আমার বাপ মায়ের কসম করে বলতেছে, যদি এতে তোমার কোনো সমস্যা হয় আমি বেঁচে থাকতে কিছুই হবে না, আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব, তুমি বিশ্বাস করো, তুমি প্লিজ ভাই আমার কথাটা শোনো। পরে ম্যাডাম আমাকে ক্যামেরাটা দিল, ক্যামেরাটা দিয়ে আমাকে বললো কোন রেস্টুরেন্টে তুমি উঠতেছো সেই রেস্টুরেন্টটা আমাকে বলবা, কোথায় সে যায় এবং সেটা তুমি আমাকে ভিডিও করে আনবা। তুমি তাড়াতাড়ি ক্যাম্পের সামনে গিয়ে তুমি সিএনজি নিয়ে দাঁড়ায় থাকো, ও যখন বের হবে আমি তোমাকে ফোন করব। তো আমি তখন 2টা মোবাইল, আমার কাছে একটা মোবাইল আছে, উনি আমাকে আরেকটা মোবাইল দিল। তা ওনার মোবাইলে ভিডিও করতে হবে, তা ওনার মোবাইল নিয়ে আমি তখন একটা সিএনজি ভাড়া করে দাঁড়ায় আছি। এমন সময় ম্যাডাম আমাকে কল দিল, কল দিয়ে বলতেছে তোমার স্যার বের হইতেছে, অমুক মোটরসাইকেল নিয়ে বের হইতেছে, তুমি ওই মোটরসাইকেলকে ফলো করো। আমি আচ্ছা ঠিক আছে। পরে ওই মোটরসাইকেলটা আমি তখন ফলো করতেছিলাম সিএনজি দিয়া, আস্তে আস্তে ফলো করতে করতে ম্যাডাম তো স্যার তখন প্রায় আপনার অক্সিজেন মোড়ের ওইদিকে গেল। অক্সিজেনের ওইদিকে যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে উঠলো, উঠার পর আমি তখন ম্যাডামকে কল দিলাম, কল দিয়ে বললাম যে ম্যাডাম স্যার তো এই রেস্টুরেন্টে উঠছে, এখন কি আপনি আসবেন? তো আমাকে বলতেছে এই রেস্টুরেন্ট কি এটাতে? আমি বললাম হ্যাঁ এটাতে। বলো একটা কাজ করো খুরশেদ, তুমি আস্তে আস্তে করে ভিডিও করো, আমি আসতেছি, তুমি কিন্তু ভিডিও করবা, কারণ এই ভিডিওগুলো আমার লাগবে, এই ভিডিওগুলো আমি ওর অফিসারের কাছে জমা দিব, উপরে মহলে জমা দিয়ে আমি ওকে চাকরি থেকে বরখাস্ত করব, ও আমাকে ইউজ করে যাচ্ছে, আমাকে ইউজ করে আবার অন্য পরকীয়ায় লিপ্ত আছে, সো যার জন্য তুমি কিন্তু খুব টেকনিক্যালি ভিডিও করবা, ও যাতে বুঝতে না পারে। পরে আমি মুখের মধ্যে মাস্ক পরলাম, মাস্ক পরার পরে আমি তখন ভিডিও করতেছি, স্যার এই রেস্টুরেন্টে উঠলো, আমিও রেস্টুরেন্টে উঠলাম, পাশের টেবিল থেকে একটু দূরে বসলাম, বসে আমি তখন খুব গোপনে এগুলো ভিডিও করতেছি। একটা মেয়ে আসছে এবং ওই মেয়েটার সাথে স্যারে বসে বসে কথা বলতেছে এবং মেয়েটার হাত ধরে কথা বলতেছে। মানে এটা দেখলেই বোঝা যায় যে তাদের মাঝে কোনো না কোনো একটা সম্পর্ক আছে এবং সম্পর্কের জন্য এরকম হাত ধরাধরি করে কথা বলতেছে। আর এদিক দিয়ে ম্যাডামকে ফোন দিলাম যে ম্যাডাম আমি এখানে দাঁড়ায় আছি, আপনি তাড়াতাড়ি আসেন। এভাবেই 2 থেকে 3 মিনিটের পরে হঠাৎ করে স্যার বিষয়টা খেয়াল করে ফেলছে, আর্মির মানুষ তো একটু চালাক মানুষ, দেখে ফেলছে যে আমি কাত করে করে মোবাইল দিয়ে এটা ভিডিও করতেছি। তিনি একটা পর্যায়ে ওখান থেকে লাফ দিয়ে উঠে এসে আমার ফোনটা হাতে ধরে ফেলছে, ধরে ফোনটা নিয়ে দেখতেছে আমি ভিডিও করতেছি এবং ভিডিও করতেছি দেখে তিনি তখন আমার মাস্ক ধরে টান দিছে, মাস্কটা সরানোর পরেই দেখতেছে আমি খোরশেদ। পরে আমাকে বলতেছে যে খোরশেদ তুমি এখানে? আমি বললাম যে, আমাকে বলে তুমি ভিডিও করতেছো, এই ফোনটা কার? এটা তো তোমার ম্যাডামের ফোন।
আমি বললাম যে জি। বলে ম্যাডামের ফোন তোমার কাছে কেন খুরশেদ? এরকম করে কথাবার্তা বলতেছে এবং কথাবার্তার এক পর্যায়ে তিনি আমাকে বলতেছে যে তুমি ক্যাম্পে যাও, এখানে তুমি কেন আসছো, তোমাকে কে পাঠাইছে? আমি বললাম স্যার ম্যাডামে পাঠাইছে আপনাকে ফলো করার জন্য, আপনি কোথায় যান দেখার জন্য। পরে আমাকে বলতেছে তুমি ক্যাম্পে যাও, আমি আসতেছি। বা ম্যাডামে বললেই কি ম্যাডামের কথা শুনতে হবে? তুমি তো ম্যাডামের চাকরি করো না, তুমি তো একজন সরকারি কর্মকর্তা, তুমি ম্যাডামের কথা শুনতেছো কেন? এই কথা বলে স্যার আমাকে বের করে দিলে। আমি তখন নিজে আসতেছি এবং গেট বরাবর আসছি, তখন ম্যাডামের সাথে হঠাৎ করে দেখা। ম্যাডাম তখন আসছে, আইসা আমাকে বলতেছে খুরশেদ তোমার স্যার কই? আমি বললাম যে ম্যাডাম স্যার তো উপরে আছে। পরে বলে চলো আমার সাথে চলো, তুমি স্যারকে হাতানাতে ধরবা। আমি বললাম ম্যাডাম প্লিজ আমাকে আর নিয়েন না, আমি স্যারের কাছে ধরা খেয়ে গেছি, স্যার আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে। পরে আমাকে বলো আমি তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা করো, আমার সাথে আসো। ম্যাডাম আমাকে ধরে টানাটানি শুরু করলো, আমি যেতে চাই না, তা আমাকে জোর করে ম্যাডাম নিয়ে গেল আবারও রেস্টুরেন্টে। নেওয়ার পরে ম্যাডাম হাতে না তো ওই স্যারকে ধরলো। ধরার পরে ম্যাডাম সেখানে জুতা খুলে স্যারের কয়েকটা বাড়ি দিয়ে দিল। এবং এখানে আরও রেস্টুরেন্টে আরও অনেক মানুষজন ছিল, ওয়েটার ছিল, সবাই মিলে ম্যাডামকে ধরলো। ম্যাডাম খুব সিন ক্রিয়েট করতেছে। তো স্যার এখান থেকে বের হলো, বের হয়ে গিয়েই আমি তখন ম্যাডামকে নিয়ে যাচ্ছি। ম্যাডাম তখন আমাকে বললো খুরশেদ আমি একটু ঢাকায় যাব, আমার বাবার বাড়িতে, তুমি যাও, তুমি ক্যাম্পে যাও, আমি ঢাকায় গিয়ে আমার বাবা মাকে নিয়ে আসবো, আমি এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার করব, আমি ওর সংসার আর করবো না। এই বলে ম্যাডাম চলে গেল ঢাকাতে ম্যাডামের ফ্যামিলিকে আনার জন্য, আর আমি তখন ক্যাম্পে গেলাম। কিন্তু সেদিন রাতেই আমি জানতে পারলাম যে আমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে সে রাতে, এবং এটা ম্যাডামের ওই স্যারেই করছে, আমাকে বহিষ্কার করছে। আমি তখন ম্যাডামকে ফোন দিয়ে বললাম যে ম্যাডাম আমাকে তো বহিষ্কার করা হয়েছে। ম্যাডাম আমাকে বলে সমস্যা নেই করছে, তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমাকে আবার জয়েন করানোর ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। এই বলে আমি তখন আমার বাড়িতে চলে গেলাম। আমাকে বহিষ্কার করলো, সাময়িকভাবে বহিষ্কার। আমি তখন বাড়িতে গেছি এবং যাওয়ার পরে তখন আর কী হলো বুঝতে পারলাম না। আমি ম্যাডামকে বারবার ফোন করি, ম্যাডাম আমি তো বহিষ্কার করা হয়েছে, আমাকে চাকরিতে জয়েন নিচ্ছে না কেন, আমি চাকরিতে জয়েন নিচ্ছে না কেন, আমাকে কেন চাকরিতে নিচ্ছে না? ম্যাডাম আমাকে বলে নিবে, সমস্যা নাই, তুমি টেনশন করো না, আমি তোমাকে আনার ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। এভাবে প্রায় 15 থেকে 20 দিনের মতো কেটে গেল। ম্যাডামকে ফোন করে ম্যাডাম একটা কথাই বলে যে আমি তোমাকে জয়েন করানোর ব্যবস্থা করতেছি খুরশেদ, তোমার টেনশনের কোনো কারণ নেই, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে জয়েন করাবো। এভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে ম্যাডাম এরকম আমাকে আশ্বাস দিয়েই যাচ্ছে। আমি তখন আমাদের যে উপরের মহল আছে, আমাদের হচ্ছে আনসার বিডিএর ওখানে কথাবার্তা বলি, বিটিভির ওখানে কথাবার্তা বলার পরে তারা আমাকে বলে যে আমাকে নাকি চাকরি থেকে পরিপূর্ণভাবে বরখাস্ত করা হয়েছে, আমার চাকরি ডিসমিস করে দেওয়া হয়েছে। আমি এটি শুনতে পাওয়ার পর অবাক হয়ে গেলাম এবং আমি তখন ম্যাডামকে ফোন দিয়ে বললাম যে ম্যাডাম আমাকে তো সাময়িকভাবে বরখাস্ত করা হয়নি, আমাকে ডিরেক্টলি চাকরি থেকে ডিসমিস করা হয়েছে। ম্যাডাম আমাকে বলে না যাই করুক সমস্যা নেই, আমি তোমাকে আবার জয়েন করানোর ব্যবস্থা করবো খুরশেদ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জয়েন করাবো। এভাবে আরও কিছুদিন কাটার পরে একটা পর্যায়ে ম্যাডামকে যখন আমি প্রতিরক্ত ফোন দিতাম, বিরক্ত করতাম, ম্যাডাম তখন আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিল, আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিল। আমি তখন ব্ল্যাক লিস্টে পড়ে গেলাম। নতুন যে কোনো নাম্বার থেকে ম্যাডামকে ফোন করি, তিনি রিসিভ করে। আমি যখন বলি ম্যাডাম আমি খুরশেদ, এটা বলা মাত্রই তিনি আমার সাথে আর কথা বলেন, আমার ওই নাম্বারটাও ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়। আমি তখন বুঝতে পারি যে ম্যাডাম আর আমার সাথে কথা বলতে চায় না। আমি যতই ম্যাডামের সাথে কথা বলতে চাই, ম্যাডাম আমার সাথে কোনোভাবেই কথা বলতে চায় না। এবং আমি যেই কোনো নাম্বার, নতুন অনেকগুলো নাম্বার থেকে আমি ম্যাডামকে কল করি, কল করা মাত্র তিনি কলটা রিসিভ করে, এবং রিসিভ করে যখনই আমি হ্যালো বলি এবং বলি যে ম্যাডাম আমি খুরশেদ, এটা বলা মাত্রই তিনি আমাকে ব্ল্যাককে দিয়ে দেয়। তো এইভাবে অনেকগুলো দিন কেটে গেল, অনেকগুলো মাসও কেটে গেল। আমি ম্যাডামের কাছ থেকে আর কোনো সারা শব্দও পেলাম না, এবং আমি আর আমার আনসারের চাকরিতে জয়েন করতে পারলাম না। তখন দিনগুলো আবারও আগের মতো কাটতে শুরু হলো। আমার ভিতরে আবারও বিষণ্ণতা, কষ্ট, যন্ত্রণা, কেন ম্যাডামের কথা শুনলাম, কেন আমি এসব করতে গেলাম, আমি তো আনসারে চাকরি করতে গেছি, আমি আমার আনসারের দায়িত্ব পালন করলেই তো হইতো, ডিউটির পাশে কেন আমি ম্যাডামের কথা শুনতে গিয়ে আজকে আমার এই চাকরিটা গেল। যাই হোক, চাকরিটা চলে গেল, এবং চাকরিটা চলে যাওয়ার পরে তখন আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, এতটাই ভেঙে পড়ছি বলার মতো না। এরকম করে অনেকগুলো মাস কাটার পরে একদিন আমাদের এক পরিচিত হিন্দু দাদা, তিনি হিন্দু ধর্মাবলম্বী, উনার গ্রাম হচ্ছে আমাদের গ্রাম থেকে মোটামুটি অনেক দূরে। তিনি আমাকে বলতেছে যে খুরশেদ, তুমি তো আগে আনসারে চাকরি করতা, এখন একটা সিকিউরিটির চাকরি আছে, করবা, এমন করে আমারে বলে। আমি তখন বললাম যে দাদা সিকিউরিটি চাকরি, তা সিকিউরিটি চাকরি কোথায়? বলে তিনি আমাকে একটা ঠিকানা দেয় অমুক জায়গায়। তো আমি তখন বললাম যে অমুক জায়গায় সিকিউরিটি চাকরি, কী চাকরি, সিকিউরিটি কিসের সিকিউরিটি? আমাকে বলে যে ওইখানে হচ্ছে একটা হিন্দু মহিলা জায়গা কিনেছে, উনি ওখানে একটা অনেক বড় মন্দির বানাবে, শিব মন্দির বানাবে। তো মন্দির বানানোর জন্য তিনি জায়গাটা কিনছে, এবং সেখানে তিনার একটা বাংলাও বানাবে। ওনার বাড়ি হচ্ছে কলকাতায়। তো তিনি ধর্মের প্রতি মুসলিম যেই যে হিন্দু সংখ্যালঘু আছে আমাদের দেশে,
এদের প্রতি মায়া ভালোবাসা দেখিয়ে তিনি এখানে একটা মন্দির নির্মাণ করতে যাচ্ছে। তো মন্দিরের কাজটা চলবে এবং তিনি তিনার জায়গাটা পাহারা দেওয়ার জন্য অন্তত ভালো একজন সিকিউরিটি গার্ড চাচ্ছে। তো তুমি তো সবেমাত্র বহিষ্কার হলা আনসার থেকে, তো তুমি কি চাকরি করবা? আমি বললাম, দাদা আমি তো এখন একেবারেই বেকার, আমার হাতে কোনো কাজ নাই, আমার পারিবারিক অবস্থাটা অনেক খারাপ, আপনি জানেন খুব অভাবে আছি, ছোটো বোনটাকেও বিয়ে দিতে পারতেছি না। তো ঠিক আছে, আপনি যদি আমার চাকরি দেন আমি তাহলে চাকরি করব। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে। তা তিনি আমাকে পরের দিন নিয়ে গেলাম, আমি তখন ওখানে গেলাম। তিনি ওইখানে একজন হিন্দু মহিলা, ওনার নাম ছিল সোনালিদি, মধ্যবয়স্কর থেকে আরেকটু বেশি হবে, প্রায় মধ্যবয়স্করের কাছাকাছি। হিন্দু মহিলা তো বয়সটা আসলে খুব একটা বোঝা যায় না। তিনি আমার কথা বললো, নাম জিজ্ঞেস করলো, নাম বললাম, পরে বললো আনসার থেকে চাকরি কেন গেল? আমি বললাম যে আমার রাইফেল হারিয়ে গেছে, মানে মিথ্যা বলছি আর কি, এবং বাড়িতেও আমি এটাই বলছি যে আমার রাইফেল হারিয়ে গেছে, রাইফেল হারিয়ে ফেলার পর আমাকে চাকরি থেকে ডিসমিস করা হয়েছে। আসলে তো এটা সত্য না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমার এটা এই পুরোটা উনি জায়গা দেখালো যে এটা পুরোটা আমার জায়গা এবং আমি এখানে একটা মন্দির বানাবো। তো মন্দিরকে আমি এখন বানাবো নাকি আরও 5 বছর পরে বানাবো সেটা আমি জানি না, কিন্তু জায়গাটা আমি কিনে রাখছি, জায়গাটা পাহারা দিবা, এখানে কিছু ঘরবাড়ি আছে এবং এখানে একটা ছোট মন্দিরও আছে, এটাও দেখাশোনা করতে হবে। এখন তুমি তো মুসলিম ধর্মের ছেলে, তুমি এগুলো পারবা কিনা? তো আমি বললাম ম্যাডাম এটা তো আমার চাকরি, সো আমি চাকরি করব, এখানে মন্দির থাকুক যাই থাকুক সেটা তো আমার দেখার বিষয় না, আমি আমার চাকরি করব, আমার দায়িত্ব পালন করব। পরে আমাকে বলে বাহ তুমি তো অনেক ভালো ছেলে, কথাবার্তা খুব মানো, অনেক মানানসই ছেলে, আচ্ছা ঠিক আছে তুমি এটা দেখাশোনা করবা, মন্দিরটা দেখাশোনা করবা, পুরোটা তুমি দেখাশোনা করবে, এটা তোমার দায়িত্ব। তো এই বলে তিনি তখন আমাকে একটা চাকরি দিল এবং মাস শেষে আমার একটা বেতন নির্ধারণ করে দিল। তিনি আমাকে বলে আমি আর আমার মেয়ে মাঝে মাঝে আসবো, এসে তোমাদের এই মন্দিরটা দেখে যাব, জায়গাটা দেখে যাব এবং প্রতি মাসের 1 তারিখে আমি তোমার অ্যাকাউন্টে তোমার বেতনটা পাঠিয়ে দিব। সো তোমার বেতন নিয়ে চিন্তা করতে হবে না, এখানে রান্নাবান্না করবে, এখানে ঘরবাড়ি আছে, এখানে থাকবা। তো আমি তখন ওই মন্দিরের ওখানে থাকতেছি এবং এই জায়গাটা পাহারা দিচ্ছি, নামাজ টামাজ আমি আমার মতো করে নামাজ কালাম করতেছি, যেহেতু আমি মুসলিম ছেলে, মন্দির পাহারা দিতেছি, বাড়িঘর পাহারা দিতেছি, জায়গা সম্পত্তিগুলো দেখাশোনা করতেছি খুব ভালোভাবে। আমি ওখানে 2 মাসের মতো কাজ করি। 2 মাস কাজ করার পরে মোটামুটি কিছু বেতন পাই এবং বেতন পাওয়ার পরে আমার বাকি বোন জামাইগুলোর কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে, আব্বা আম্মার কাছ থেকেও কিছু হেল্প নিয়ে আমার একেবারে ছোট যে বোনটা ছিল, আমার ওই ছোটো বোনটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমার ছোটো বোনটাকে আমি একটা মানে ভালো একটা হুজুরের কাছে বিয়ে দিই আর কি। এবং এই বিয়েটা আমার যেই ইমিডিয়েট যে বড় বোনটা আছে, আমার ওই বড় বোনটাই বিয়েটা ঠিক করে দেয়। তিনি হুজুর, কিন্তু কোনো মাদ্রাসায় মানে কোনো মসজিদে ইমামতি করে না, তিনি একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, একজন মাদ্রাসায় শিক্ষকতা করে, মাদ্রাসার ওই শিক্ষকের কাছে তখন আমি আমার বোনকে বিয়ে দিই, একদম ছোটো যে বোনটা আছে ওই বোনটাকে বিয়ে দিই। যাই হোক আমার বোনটা খুব ভালো আছে ওই মাদ্রাসার শিক্ষকের কাছে বিয়ে দেওয়ার পরে, সে খুব ভালো এবং পারিবারিক অবস্থাটা তখন আগের তো অনেকটা ভালো হয়। নিজের মাঝে কেমন যেন আমার একটা লোভ কাজ করতে শুরু করে, মানে ছোটোবেলা থেকে জানি না এই লোভটা আমার মাঝে ছিল কি না, বড়লোক হওয়ার। আমি কিন্তু ওই যেখানে আনসারে চাকরি করতাম, আমি কিন্তু ওই ম্যাডামের সাথে ম্যাডামের কথাগুলো এই জন্যই শুনতাম, ম্যাডাম আমাকে বললো তিনি আমাকে প্রমোশনের ব্যবস্থা করবে, মানে আনসারে আমি তো সৈনিক পোস্টে ঢুকেছিলাম, সেখান থেকে আমাকে প্রমোশনের ব্যবস্থা করবে এবং মূলত আমি প্রমোশনের লোভে পড়েই কিন্তু ম্যাডামের সাথে সঙ্গ দিয়েছিলাম, এছাড়া কিন্তু অন্য কোনো কারণ কিন্তু আমার ছিল না। তো আমার প্রমোশন তো হলোই না, বরং চাকরিটাই চলে গেল। তো এখানে এবার মন্দিরটা পাহারা দিচ্ছি এবং এখানকার মানুষগুলোর সাথে খুব ভালো করে মিশতেছি, এখানকার যারা আছে তারা প্রত্যেকে আমাকে অনেক আদর করে ভালোবাসে। এমন করে 2-3 মাস পরে একদিন হঠাৎ করে ওই সোনালি ম্যাডাম এবং তার মেয়ে ইরা কলকাতা থেকে বাংলাদেশে আসছে, কলকাতা থেকে বাংলাদেশে আসছে এবং তার মেয়েটাকে তিনি অনেক ভালোবাসে, ইরাকে অনেক ভালোবাসে এবং ইরা আমার থেকে বয়স হয়তো 1 বছরের ছোট হবে, বাট হিন্দু মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো। তা মেয়েটা তখন আমার সাথে খুব মিশতো, আমি যেখানে গার্ড দিতাম রাতের বেলাতে আমি সারা রাতে পাহারা দিতাম, তো ওই সারা রাত পাহারা দেওয়ার কারণে রাতের বেলায় বেশিরভাগ রাতে ওই সে আমার সাথে গল্প করতো, আমাদের ধর্ম আমাদের রীতিনীতি এসব নিয়ে তার খুব ইন্টারেস্ট ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে রাতের বেলায় এই মেয়েটা ঘুমাইতে পারতো না, মানে রাতে তার চোখে ঘুম আসতো না, যার জন্য পুরো রাতে সে আমার সাথে জেগে থাকতো। আমি যে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরতাম ও আমার সাথে ঘুরতো, কখনো এটা ওইটা ওদের এই জিনিসগুলো ও দেখতো এবং এরকম করে ম্যাডাম প্রায় মানে সোনালি ম্যাডাম এখানে প্রায় উনি একটানা 2 মাসের মতো ছিল, টানা 2 মাসের মতো টানা ছিল। তার কারণ হচ্ছে ওই যে বাউন্ডারির যে কাজটা আছে, বাউন্ডারিটা তখন 2 হাত মানে 2 হাত পরিমাণ ছিল, তা বাউন্ডারিকে তিনি আরও অনেক উঁচা করতেছে, কারণ অনেক সময় দেখা যায় যে মদতে গাঁজাটি ছেলেরা এসে ঢুকে ওইখানে নেশা টেশা করে, এই জন্য তিনি এইটাকে 2 হাতের থেকে 4 হাত করবে আর অনেক লম্বা করবে এবং উপরে হচ্ছে তো আপনার রিলিংয়ের উপরে লোহা বসাই দিবে, কাজ বসাই দিবে, যাতে কোনো ছেলে ঢুকতে না পারে, কোনো মদতিরা যাতে ভিতরে ঢুকতে না পারে, এজন্য আপনার ওই যে দেওয়ালগুলোকে অনেক উঁচা উঠে দিবে।
যার জন্য তিনি ওইখানে কাজ করতেছে, আমাকেও রাখতেছে, আমিও করতেছি। তো রাত্রের বেলায় যে আমি পাহারা দেই, সব সময় ইরা মেয়েটা এসে আমার সাথে গল্প গুজব করে এবং তার গল্প গুজব আমার সাথে এতটাই মধুর যে সে মনে হয় যেন আমাকে খুব ভালোবাসে, আমার হাত ধরে আমার সাথে কথা বলে এবং আমার সাথে খুব ক্লোজ হয়ে মিশে কথা বলে। তো তার আমার প্রতি এরকম আকর্ষণ আগ্রহ দেখে আমার হঠাৎ করে আমার ভিতরে একটা লোভ জেগে গেল। লোভটা হলো এরকম, আমার ভিতরে এরকম মনে হলো যে আমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলবো। সে হিন্দু হলে কী হয়েছে, সে তো আমাদের ধর্ম অনেক মানে এবং আমাদের ধর্মের প্রতি তার অনেক টান ভালোবাসা। সে মুসলিম হইলে না হইলে নাই, আমি তারে বিয়ে করব এবং তারা যদি আমি বিয়ে করতে পারি তাহলে তার মায়ের যে সয় সম্পত্তি, ইন্ডিয়াতেও নাকি তাদের অনেক সয় সম্পত্তি আছে, তারা অনেক প্রপার্টির মালিক। এবং ইন্ডিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশে এখন যে জায়গাটার মধ্যে তারা আমাকে রাখছে, এই জায়গাটার দামই প্রায় কয়েক কোটি টাকা, অনেক কয়েক কোটি টাকা হবে জায়গাটার দাম। তাহলে এত বড় একটা প্রপার্টির মালিকের মেয়ে, আমি যদি কোনোভাবে তার সাথে প্রেম ভালোবাসা করতে পারি তাহলে আমি এই প্রপার্টির মালিক হয়ে যাব, এরকম একটা লোভ তখন আমার মাঝে জাগলো। এবং লোভের বশবর্তী হয়ে আমি ওর সাথে খুব সুন্দর করে কথা বলি, ও আমার সাথে খুব ক্লোজ হয়ে কথা বলে, আমিও তার সাথে অনেক ক্লোজ হয়ে কথা বলি। রাতের বেলায়, গভীর রাতে, একদম চাঁদের আলোতে, ঘুটঘুটে রাতের অন্ধকারে ও আর আমি মন্দিরের পাশে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি এবং আলোচনা করতে করতে মাঝে মাঝে ও আমার কাঁধের উপরে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে যায়। এক পলক ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে আমার হাত ধরে এবং এরকম করে সে আমার সাথে খুবই ক্লোজ হয়ে যায়, অত্যন্ত ক্লোজ হওয়ার পরে দীর্ঘদিন পর একদিন আমি ওকে জিজ্ঞেস করি, ইরা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি সত্যি জবাব দিবা? আমাকে বলে, হ্যাঁ বলেন। এখন আছি ইরা, এই যে তুমি রাতের পর রাত এসে আমার সাথে এখানে গল্প করো, আমার হাত ধরে আমার কাঁধের উপরে ঘুমিয়ে যাও, মাঝে মাঝে আমার কোলের উপরে ঘুমাও, তোমার মা কোনো কিছু বলে না? আমাকে বলে যে না, আমার আম্মু কিছুই বলে না, আমার আম্মু কিন্তু তোমাকে অনেক পছন্দ করে। আমার আম্মু বলে বাংলাদেশের এই ছেলেটা, খোরশেদ আলম ছেলেটা অনেক ভালো, অনেক দায়িত্ববান এবং অনেক পরিশ্রমিক একটা ছেলে, ছেলেটাকে আমার খুব ভালো লাগে, আমার আম্মু তোমাকে অনেক পছন্দ করে। আমি বললাম, আচ্ছা তোমার আম্মু যদি আমাকে এতই পছন্দ করে তাহলে আমাকে তোমার জামাই বানায় নিলেও তো পারে। আমি কিন্তু তার সাথে অনেকক্ষণ ধরে দুষ্টুমি করতেছি, অনেক দুষ্টুমি করতে করতে কিন্তু কথাগুলো বলতেছি, এমন না যে আমি তাকে কথাগুলো আজকেই প্রথম বলতেছি, অনেকদিন অনেক দুষ্টুমি করে কথাবার্তা বলি। সেই হিসেবে আমি তারে বললাম যে তোমার আম্মা যদি আমাকে এতই পছন্দ করে আমাকে তার মেয়ের জামাই বানায় নিলেই তো পারে। পরে সে আমার দিকে তাকায় থেকে হাসতে চায়, ও আমাকে বলে, আমাকে বিয়ে করবা? আমি বললাম, বিয়ে তো তোমাকে আমি অবশ্যই করব, তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করব না? এত সুন্দর একটা মেয়ে কে না বিয়ে করবে? ও আমাকে বলে, আমাকে কেমন করে বিয়ে করবে? তুমি কি জানো না যে আমি মুসলিম মেয়ে না? আমি তো জানি তুমি মুসলিম মেয়ে না, তুমি হিন্দু মেয়ে। তো হিন্দু হলে কী হয়েছে? হিন্দু হলে তো কোনো সমস্যা নাই, কারণ তোমাদের ওই দেশে তো আছেই, তোমাদের দেশে আছে না যে যে যার ধর্ম পালন করে। যেমন শাহরুখ খান বিয়ে করছে, শাহরুখ খান তো মুসলিম, সে তার ধর্ম পালন করে, তার স্ত্রী গৌরী, সে তো ওনার ধর্ম পালন করে। এরকম আরও অনেক রীতিনীতি আছে, যে যার ধর্ম পালন করে বিয়ে করা যায়। ও আমাকে বলে, হ্যাঁ আমাদের দেশে এটা হয়, কিন্তু বাংলাদেশে কি এটা হয়? আমি বললাম, চাইলে তো সব দেশেই হয়, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করবো। ও আমাকে বলে, আচ্ছা তোমাকে তাহলে সত্যি করে জিজ্ঞেস করবো, করছি তুমি কি আমাকে পছন্দ করো? ওর কথাটা শোনার পরে আমি একটু চমকে গিয়ে ওর মুখের দিকে তাকাই। আমি বললাম যে যদি পছন্দই না করবো তাহলে রাতের পর রাত কি এসে তোমার সাথে এখানে গল্প গুজব করি এবং তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও, তোমাকে এত যত্ন করি? ও আমাকে বলে, জানো আমারও অনেক ইচ্ছে করে যে মুসলিম সম্প্রদায়ের কোনো ছেলেকে বিয়ে করার জন্য, এবং তোমাদের ওই মুসলিম মানুষগুলোকে আমার খুব ভালো লাগে, তোমাদের কথাবার্তা, বিশেষ করে তোমাদের নামাজ রোজা এই সব কিছু। তখন আমার কাছে মনে হলো মেয়েটা যেহেতু মুসলিমও হয়ে যেতে চায়, এরকম মনে হলো যে সে যদি আমাকে বিয়ে করে তাহলে সে মুসলিম হয়ে যাবে। আমি তখন তার জিজ্ঞাসা করে বসলাম যে, ইরা তুমি আসলে আমাকে সত্যি করে বলো তো, তুমি কি মুসলিম হয়ে যেতে চাও নাকি? আমাকে যদি বিয়ে করো তুমি কি মুসলিম হয়ে যাবা? ও আমাকে বলে, আমার আসলে ধর্ম চেঞ্জ করতে কোনো সমস্যা নাই, হিন্দু ধর্মের প্রতি আমার এতটাও টান ভালোবাসা নাই যে আমি ধর্মটা চেঞ্জ করতে পারবো না। যদি মুসলিম ধর্মটা বেটার হয় আমি ওই ধর্মে চলে যেতে পারবো, কিন্তু তোমাকে বিশ্বাস করাইতে হবে যে মুসলিম ধর্মটা ভালো। আমি বললাম, তাহলে তোমার মা কিছু বলবে না? ও আমাকে বলে, না আমার মা কী বলবে, তিনি আমাকে কিছুই বলবে না এবং তিনি আমাকে কিছু বলার মানুষও না। আমি তখন বললাম, বাহ তাহলে তো ভালোই হয়। আমি চাইলাম মেঘ, দেখলাম পুরো বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি। শুধু ভালোবাসাবাসি করতে চাইলাম, এখন দেখি যে বিয়ে, এবং বিয়ে থেকে সে মুসলিম ধর্মে পর্যন্ত চলে আসতেছে। এবং এরপর থেকে এই ইরা মেয়েটার সাথে আমার একটু একটু করে সম্পর্ক জোড়া হতে থাকে। ওর সাথে আমি প্রতিটা রাতেই, প্রায় প্রতিটা রাতে ওর সাথে আমি বসে বসে গল্প গুজব করি। সারাদিন ও ঘুমায়, আমিও ঘুমাই, এবং সন্ধ্যার পরে প্রতিদিন রাত 11টা থেকে 10টা-11টার মধ্যে আমার কাছে চলে আসে, 2টা 3টা 4টা পর্যন্ত আমার সাথেই থাকে। 4টার পরে গিয়ে পূজা দেয় এবং পূজা দিয়েও তখন ঘুমিয়ে যায়। এমন করতে করতে একটা পর্যায়ে ওর মা সোনালিদি, তিনি তখন ইন্ডিয়াতে চলে গেল কোন একটা কাজে, বাট ইরাকে রেখে গেল, ইরাকে বাংলাদেশে রেখে গেল। ওই সাথে 2টা কাজের মহিলাও ছিল যারা হিন্দু ধর্মে, তাদেরকেও নিয়ে আসে কলকাতা থেকে।
এই কাজের 2টা মহিলাকে সহ ইরাকে রেখে ইরার মা সোনালিদি তখন ইন্ডিয়াতে চলে গেল। যাওয়ার পরে আমি তখন ইরার সাথে খুব ক্লোজ হয়ে গেলাম এবং রাতের পর রাত আমি ওর বুকে ঘুমাচ্ছি, ও আমার বুকে ঘুমাচ্ছে। জংলার ভিতরে, মন্দিরের পিছনে, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমাদের রাতের বেলায় ভালোবাসার আখড়া জমে এবং এই ভালোবাসাটা শুধু পবিত্র ভালোবাসার মাঝেও থাকে না, আমরা মাঝে মাঝে অনেক নোংরামি পর্যন্ত আমরা করে ফেলি। এমন করতে করতে আমি একজনের বললাম যে ইরা আমি তোমাকে বিয়ে করব। আমাকে বলে কোন নিয়মে বিয়ে করবা, মুসলিম নিয়মে না হিন্দু নিয়মে? আমি বললাম তুমি যে নিয়মে বলে সেই নিয়মে বিয়ে করবো। ও আমাকে বলে তাহলে চলো আমরা হিন্দু নিয়মে বিয়ে করে ফেলি, তুমি কি যাবা ইন্ডিয়াতে? আমি বললাম যে আমি ইন্ডিয়াতে যাব, কিন্তু বলে তুমি যদি যাও তাহলে আমি তোকে নিয়ে যেতে পারবো। ওই সময় কিন্তু আমার পাসপোর্ট করা ছিল, কোন একটা কারণে যেন আমি পাসপোর্ট করে রাখছিলাম। পরে ও আমাকে বলে তাহলে তোমার পাসপোর্টটা দাও। পরে আমি আমার পাসপোর্টটা ওকে দিলাম এবং পাসপোর্টটা দেওয়ার পরে ও তখন আমার পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা লাগাইলো। ইন্ডিয়ান ভিসা লাগানোর পরে ও আমাকে ইন্ডিয়া নিয়ে গেছে। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে ও কী করলো, ইন্ডিয়ার একটা মন্দিরে আমাকে বিয়ে করলো হিন্দু ধর্ম অনুযায়ী। হিন্দু ধর্ম অনুযায়ী ইন্ডিয়ার একটা মন্দিরে বিয়ে করলো এবং একইভাবে বাংলাদেশে আসার পরে পুনরায় আমি ওকে আরেকটা মসজিদে গিয়ে একটা হুজুর ডেকে কলমা করে বিয়ে করলাম। এরপর থেকে কিন্তু সে আমার বউ। বাট আমি একটা সত্য কথা বলে রাখি, যেহেতু সত্য বলার জন্য বসছি, আমি কিন্তু ইরাকে অতটা পছন্দ করে বিয়ে করি নাই। ইরাকে আমি বিয়ে করছি শুধু একটা মাত্র কারণে যে আমি ইরার মায়ের এই প্রপার্টিগুলো পাবো। এই যে বাংলাদেশি ইনার এত প্রপার্টি আছে, আমি এগুলোর মালিক হবো। যেহেতু ইরা এনার একমাত্র মেয়ে, ওনার আর কোনো ছেলে মেয়ে নাই, তাহলে ইরাকে যেহেতু আমি বিয়ে করছি আমি এই সব কিছুর মালিক হব। তা ইরাকে বিয়ে করার পরে ও আমার কাছে আসে, আমি ওর কাছে আসি, দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক। এভাবে প্রায় 5 মাসের মতো কেটে যায়। 5 মাস পরে একটা সময় ইরা নিজে আমাকে বলে যে আমি বাচ্চা নিব এবং সংসার করব, আমি আর বাংলাদেশ ছেড়ে যাব না, আমি বাংলাদেশে থাকবো, আমি এখানেই থাকবো, তুমি আমাকে মুসলিম বানায় নাও। ও আমাকে এটা বলে। তো আমি তখন খুব খুশি হলাম যে ও মুসলিম হয়ে যাবে, কিন্তু আমি একটা ভয়ে আছি। ও যে বলে মুসলিম হয়ে যাবে, ও যদি মুসলিম হয়ে যায় তাহলে ওর মায়ের যে প্রপার্টিগুলো আছে এগুলো কি ওর মা ওর নামে দিবে? যদি ও মুসলিম হয়ে যায়, যদি না দিলেও, কারণ হিন্দু মহিলা তো মেয়ের নামে নাও দিতে পারে। মেয়ে যদি মুসলিম হয়ে যায় মেয়ের উপরে রাগ করে হয়তো মেয়েকে দিবে না। আমি তখন ওরে বললাম যে ইরা তুমি যে মুসলিম হয়ে যাবা, তুমি মুসলিম হলে তোমার এই প্রপার্টিগুলো কি তোমার মা তোমার নামে দিয়ে দিবে? এরকম করে বললাম যে তোমার নামে কি তোমার মা এরকম কোনো প্রপার্টি দিবে? তখনও আমার দিকে তাকিয়ে বলতেছে এসব কী বলতেছ? আমি বললাম যে তো মানে তুমি তো ওনার মেয়ে, তুমি যখন যদি মুসলিম হয়ে আমাকে বিয়ে করে ফেলো, উনি যদি এটা জানতে পারার পরে তোমার যে সয় সম্পত্তিগুলো আছে এগুলো কি তোমাকে দিবে নাকি উনি অন্য কোথাও দিয়ে দিবে? পরে আমাকে বলে আমাকে উনি সম্পদ দেবে কেন, কারণ আমি তো ওনার রক্তের কেউ না। আমি তখন বললাম মানে রক্তের কেউ না মানে? আমাকে বলে আরে তুমি জানো না তো, তুমি এটা জানো না, উনি আমাকে মেয়ে ডাকছে কিন্তু আমি তো ওনার মেয়ে না। আমি বললাম মানে, পরে বলে আরে তিনি তো বিয়েই করে নাই। আমি বললাম আরে কী বলো তুমি, বিয়েই করে নাই? বলে না তিনি এখনও বিয়েই করে নাই, তিনি বিয়েই করে নাই, কিন্তু তিনি আমাকে মেয়ে ডাকছে, আমি ওনাকে মা ডাকি। এবং তিনি আমাকে একটা ট্রাস্ট থেকে নিয়ে আসছিলো, এক জায়গা থেকে নিয়ে আসছিলো আমাকে। সেখান থেকে তিনি আমাকে প্রায় 9 বছর বয়সে আনে। 9 বছর বয়স থেকে ওখান থেকে এনে তিনি আমাকে লালন পালন করে নিজের মেয়ের মতো করে বড় করে, কিন্তু আদৌ আমি ওনার মেয়ে না। তা আমি বললাম তো উনি বিয়ে করে নেয়? বলে না তিনি বিয়ে করে নেয়, তিনি ধর্মের কাজ করে, বিভিন্ন জায়গায় মন্দির বানায় এবং হিন্দু ধর্মকে তিনি বিদেশেও অনেক জায়গায়, শ্রীলঙ্কা, তারপরে নেপালে অনেক জায়গায় তিনি হিন্দু ধর্মের উপাসনা করেন এবং তিনি হিন্দু ধর্মের মন্দির, গির্জা এগুলো উনি মন্দির নির্মাণ করে। তো তিনি এরকম একজন ধর্মপ্রিয় মানুষ, বাট ইনি তো আমি ওনার মেয়ে না। এটা শোনার পরে আমার ভিতরটা তখন শুকিয়ে গেছে। কী রে, আমি একটা হিন্দু মেয়েরই বিয়ে করলাম। বিয়ে করার কারণ তো একটাই ছিল যে ওর মায়ের এই প্রপার্টিটা পাবো, ওর মায়ের সম্পদটা পাবো, কিন্তু এখন তো দেখতেছি আমার তো সবই স্বপ্ন বৃথা। এই যে আমি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের তো আসলে কোনোটাই বাস্তবায়িত হচ্ছে না। ও তো আসলে মুসলিমে, মানে ও তো আসলে ওই মহিলার মেয়ে না, মানে সোনালির মেয়ে না। তুমি তো ওকে বিয়ে করে ধরাই না খাইলাম। এরপর থেকে আমি আস্তে আস্তে করে ওর কাছ থেকে দূরত্ব বজায় রাখতেছি, ওর সাথে খুব একটা কথা বলি না, ওর এখান থেকে আস্তে আস্তে সরে যাইতেছি এবং সব কিছুর পরিশেষে ওর সাথে আমি একটা ডিস্টেন্স তৈরি করে ফেলি, অনেকটা ডিস্টেন্স তৈরি করে ফেলি। ও আমার সাথে কথা বলতে চাইলে আমি কথা বলি না, একটু ইগনোর করতে থাকি এবং আমার ওই ইগনোরেন্সটা ও বুঝতে পারে, ও অনেকটাই বুঝতে পারে। এবং বুঝতে পারার পরে একদিন আমি যখন দেখলাম যে ও মোটামুটি আমাকে অনেকটাই বিরক্ত করতেছে, অনেকটাই জ্বালায়, এক পর্যায়ে আমি ওর যে মা ছিল সোনালির সাথে আমার তখন সম্পর্কটা মোটামুটি অনেকটাই ভালো হয়ে যায়। তিনি আমার সাথে অনেক পার্সোনাল ব্যাপারও শেয়ার করে, আমি ওনার সাথে শেয়ার করি। তো একটা সময় আমি বললাম যে সোনালিদি, আমি তো আপনার এখানে কাজ করি এবং এজ একজন সিকিউরিটি গার্ড হিসাবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি আমার এই কথাটা কাউকে বললেন না, আপনি শুধু আমার এই কথাটা একটু আমলে নিয়েন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং আপনার যেটা করতে মন চায় আপনি সেটাই করেন, কিন্তু আমার কথাটা একটু শোনেন। তা আমাকে বলে কী কথা বলো? আমি বললাম আপনার
যে মেয়ে আছে যাকে আপনি মেয়ে করে বড় করতেছেন, এরা আমাকে অনেক ডিস্টার্ব করে। এখন আমি তো মুসলিম ছেলে, ও তো হিন্দু ছেলে, এখন আমি আপনার কাজ করি। আমি কিন্তু এই কথাটা আসলে অনেক ভয়েই বলে দিচ্ছি। ভয়ে বলছি এই কারণে যে এরা আমাকে যেভাবে বিরক্ত করতে শুরু করছে, যদি কোনোদিন ম্যাডাম বিষয়টা দেখতে পায়, কারণ এরকম একটা মানে কারণে তো আমার আনসারের চাকরিটা চলে গেছে, এই ভয়টা তো মনের মাঝে আছে, যদি আমার এই চাকরিটাও চলে যায়। এই জন্য আমি নিজে ওনাকে আগ থেকে বলে দিলাম, আপনি ইরারে কিছু বললেন না, আপনার কাছে আমার অনুরোধ, আপনি শুধু ইরাকে বাংলাদেশে আর আইনেন না এবং ওকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশের আইনেন না। এরকমভাবে করে তখন আমি ম্যাডামকে বললাম এবং আমি ইরাকেও বুঝালাম যে দেখো ইরা, আমি তোমাকে ইমোশনাল হয়ে বিয়ে করে ফেলছি, আসলে আমার পরিবার কোনো হিন্দু মেয়ে মানবে না। আমাকে বলে আমি মুসলিম হয়ে যাব। আমি বললাম মুসলিম হলেও আমার পরিবার তোমাকে মেনে নিবে না, আমাদের মাঝে যা কিছু হয়েছে তা তুমি ভুলে যাওয়ার জন্য চেষ্টা করো। এগুলো ওকে বললাম, ওকে ওর মতো করে বুঝাইলাম এবং ওর মাকে ওর মায়ের মতো করে বুঝাইলাম। এভাবে মা মেয়ে দুজনকে বোঝানোর পরে ইরাকে একবার সোনালিদি যখন ইন্ডিয়াতে নিয়ে গেল, এরপর আর ইরাটা আনলো না। এবং আমি গোপন সূত্রে খবর পাইলাম যে ইরাকে ইন্ডিয়াতে বিয়ে দিয়ে দিছে, ইন্ডিয়াতে একটা জায়গায় ইরাকে বিয়ে দিয়ে দিছে এবং ইরাও আমার বিয়ের বিষয়টা ওর মায়ের কাছে বলে নাই। এই বিষয়টা সে অনেক ভালো করছে। এরপরে সোনালিদি পুনরায় আবারও বাংলাদেশে আসতেছে, বাংলাদেশ থেকে যাচ্ছে, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা অনেকটা ক্লোজ হয়ে গেছে, ভীষণ ক্লোজ হয়ে গেছে। তিনি আমাকে বারবার ওনার সাথে ইন্ডিয়াতে নিয়ে যাইতো, আমাকে ইন্ডিয়ার ওনার বিভিন্ন মন্দির আছে এগুলোকে ওনাতে এগুলো দেখাইতো। আমি অনেক মন্দিরে গিয়ে কাজ করতাম, অনেক মন্দিরে হয়তো নির্মাণের কাজ চলতেছে, আমি সেই মন্দিরে গিয়ে নির্মাণের কাজ করতাম এবং ওনার সাথে আমার সম্পর্কটা খুবই ক্লোজ হয়ে গেল, অনেক ভালো হয়ে গেল। তো এমন করে অনেক দিন কাটতে কাটতে একদিন আমি জিজ্ঞেস করলাম যে দিদি, তুমি তো অনেক ভালো এবং বিভিন্ন জায়গায় মন্দির বানাচ্ছ, তোমার ধর্মকে তুমি অনেক পছন্দ করো, কিন্তু তোমার ধর্মকে বিয়ে করতে হয় এই জিনিসটা নাই, যেমন আমাদের মুসলিম ধর্মে বিয়েটা ফরজ, এরকম তোমার ধর্মে কি এমন কোনো কিছু নাই যে তুমি বিয়ে করবা? সে আমাকে বলে আসলে বিয়ে করার মতো কোনো ছেলে তো আমি পাই না, মানে আমি যে বিয়ে করব এরকম কোনো ছেলে তো আমি দেখি না। আমি কাকে বিয়ে করবো? আমি তো কাউকে ট্রাস্ট করতে পারি না, বিশ্বাস করতে পারি না। আমার ইউনিভার্সিটি লাইফ একটা রিলেশন ছিল, এই রিলেশনে ব্রেকআপ হওয়ার পরে ছেলেদের প্রতি আমার বিশ্বাসটা উঠে গেছে। আমি কাকে বিয়ে করব? আমার তো কাউকে বিশ্বাস হয় না। এবং তবে হ্যাঁ, একটা কথা সত্যি, এটা আসলে তোমার কাছে শুনতে খারাপ লাগবে, তারপরেও বলি, ছেলে হিসেবে তোমাকে আমার খুব ভালো লাগে এবং তোমাদের যে বাংলাদেশটা অনেক ভালো। বাংলাদেশে আমাদের কলকাতার মতো এতটা প্রতারণা নাই, এতটা চিটারি নাই, এতটা বাটপারি নেই, মানুষের মাঝে অনেক মধুর সম্পর্ক আছে। আমি যতবার বাংলাদেশে গিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে। তো যদি বাংলাদেশের কোনো ভালো হিন্দু ছেলে পাই আমি কিন্তু বিয়ে করব। যখন উনি আমাকে এটা বললাম আমি একটু মানে শুকিয়ে ফেলাম, চিটু কী বলেন? উনি বলে হ্যাঁ, বাংলাদেশে যদি কোনো ভালো ছেলে পাই আমি বিয়ে করতে রাজি আছি, আমি বিয়ে করব। এবং তুমি দেখো যে আমার জন্য এরকম কোনো ভালো ছেলে খুঁজে পাও কি না, যে আমাকে বুঝবে, আমার কাজগুলোকে প্রাধান্য দেবে, আমার সাথে থাকবে, আমার সাথে মিশবে। যদি এরকম কোনো ভালো ছেলে তোমার চোখে পড়ে যায় তা তুমি আমাকে দিয়ে দাও, আমি বিয়ে করব। উনি যখন আমাকে এরকম করে কথাগুলো বলতেছে আমি তখন একটু মানে লাইক অবাক হয়ে গেলাম যে আরে বলে কি, তিনি যদি বিয়ে করে এবং বাঙালি কোনো ছেলেকে বিয়ে করে, এখন বাঙালি কাউকে বিয়ে করলে তো ওনার ওই প্রপার্টি মালিক হয়ে যাবে, ওনার ওই জায়গাটার মালিক হয়ে যাবে। আমার লোভ শুধু হয়ে যায় জায়গাটাকে ঘিরে, যে জায়গাটা আমার মানে জায়গাটা আমার পাওয়াই লাগবে। এবং আমি যদি কোনোভাবে এই জায়গার মালিক হতে পারি তাহলে আর কোনো কিছুই লাগে না। আমি এই জায়গাটার মালিক হতে পারলে আমি মানে আমার আর কোনো কিছু, আমার জায়গাটার মালিক আমার হওয়াই লাগবে। পরে দিদি আমারে বলে যে দেখো না বাংলাদেশে কোনো ছেলে পাও কি না, ভালো হলে আমি বিয়ে করব। তো দিদির সাথে দিদির একটা মানে কাজের মেয়ে ছিল আর কি, সে তো একটু বয়স্ক টাইপের, অনেক দিন ধরে দিদির দেখাশোনা করে বা দিদির সাথে ভালো একটা সম্পর্ক। আমি অনেকবার চিন্তা করি যে ওই মেয়েটার কাছে বলে দিব যে আমি দিদিরে পছন্দ করি বা তারে বিয়ে করতে চাই, সে যদি বলে আমি প্রয়োজনে হিন্দু হয়ে যাব তাও তাকে বিয়ে করব। মানে আমার ভিতরে এই জিনিসটা জাগলো আর কি, তিনি বললে আমি বিয়ে করব। কারণ এই সম্পদটা আমার লাগবে এবং সম্পদের প্রতি আমার প্রচণ্ড রকমের নেশা ঢুকে গেছে এবং এই সম্পদের জন্য কিন্তু আমি ওনার মেয়ে ইরাকে বিয়ে করেছিলাম। তা সম্পদটা আমার পেতেই হবে, যে কোনো কিছুর বিনিময় হোক সম্পদটা আমার লাগবে। তা আবারও বলতে ভয়ও পাই, যদি উনি আমাকে রাগ করে এখান থেকে চাকরি থেকে বিদায় করে দেয় বা এমন করে যদি আমার সাথে করে, এমন করতে করতে তিনি একদিন আমাকে বলে যে আমাকে খসে দাও, তোমাকে আমি দুবাই নিয়ে যাবো। দুবাইতেও ইনি আমাকে নিয়ে যাবে, দুবাইতে ওনার বিজনেস আছে, ব্যবসা আছে, উনি আমাকে দুবাইতেও নিয়ে যায় এবং উনি আমার সাথে একসাথে বসে ড্রিঙ্কসও করে, হার্ড ড্রিঙ্কসও করে এবং খুব ক্লোজ হয়ে আমার সাথে মিশে, অনেকটা ক্লোজ হয়ে মিশে। তিনাকে তার খুব ভালো লাগতেও শুরু হয়, অনেকটা ভালো লাগে। আমরা 14 দিনের মতো দুবাইতে থাকি। 14 দিন দুবাই থাকার পরে দুবাই থেকে আবারও বাংলাদেশে আসি এবং তিনি যেখানেই যাচ্ছে সেখানে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে এবং আমাকে কয়েকদিন পর পরে বলে, কী ব্যাপার খোরশেদ, তোমার না বললাম যে বাংলাদেশে একটা ভালো হিন্দু ছেলে পাইলে আমাকে দেওয়ার জন্য আমি বিয়ে করবো, কই পাও নাই? তা আমি তো মনে মনে ভাবি যে আরে দিদি, আমি তো তোমাকে বিয়ে করার জন্য পাগল, এখন ভালো ছেলে আমি তোমাকে খুঁজে দেবো কেন?
মানে আমার তো ভিতরে তাকে বিয়ে করার জন্য এক পৃথিবী পরিমাণ খাইশ, আমি তারই বিয়ে করব। কারণ যেভাবে তার রূপ যৌবন বা তার প্রপার্টি যা পাইছে, আমার তো আর কিছুর প্রয়োজন নাই, আমি এগুলো পাইলেই হয়। তার দুবাইতে বিজনেস, ইন্ডিয়াতে বিজনেস, দিল্লিতে বিজনেস, কলকাতায়, বাংলাদেশে জায়গাটা কিনেছে, এখনও যদি ওখানে মন্দির করে নাই, বাট জায়গাটা কিনে রাখছে, এখনও জায়গাটা আছে বিশাল এরিয়া জুড়ে। পরে আমি ভাবলাম যে কী করা যায়। এমন করে প্রায় 6 থেকে 7 মাসের মতো কেটে গেল। দিদির সাথে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, কিন্তু ভিতরে যে জিনিসটা জমা আছে, যেটা আমি দিদিকে বলতে চাই, এটা তো আর বলতে পারতেছি না। এরকম করে অনেক দিন কাটার পরে একদিন খুবই মন খারাপ করে বসে আছি এবং কথাবার্তার মাধ্যমে শুনতেছি দিদি নাকি ছেলে খুঁজতেছে, আরও অনেকজনকে লাগাই দিছে, ভালো একটা বাঙালি ছেলে পেলে দিদি বিয়ে করবে। পরে একদিন আমি দিদিরে বললাম যে দিদি, আমি তোমাকে একটা কথা বলবো, আমার এই কথাটা শুনলে হয়তো তুমি আমাকে চাকরি থেকে বিদায় করে দিবা। তো আমারও আসলে ওই সময় এরকম একটা প্ল্যানিং চলে আসছে যে যেহেতু উনি বিয়ে করে ফেলবে কোনো হিন্দু লোককে, এবং বিয়ে করার পরে হয়তো আমার চাকরিটা থাকবেও না। আর এখানে যদি মন্দির বানায়, মন্দিরটা বানানোর পরে এখানে কোনো মুসলিম মানুষকে তো আর কাজে রাখবে না, এটা তো এখনও মন্দির বানায়নি, এই জন্য হয়তো আমি কাজ করতে পারতেছি। তা যদি মন্দিরটা বানাই ফেলে তাহলে তো আর মুসলিম লোক এখানে রাখার প্রশ্নই আসে না। তাই না, আমার চাকরি এমনিও চলে যাবে, এমনিও যাবে, অমনিও যাবে। আমি দিদিকে আমার ভিতরের কথাটা বলিয়ে ফেলি, যদি বিদায় করে দিল চলে গেলাম। ওই সময় নিজের জমানো কিছু টাকা পয়সা দিয়ে দুবাই এখানে ওইখানে গিয়ে দিদির সাথে থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট করছি, ওইটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, প্রয়োজনে চাকরি গেলে যাবে। পরে আমি বললাম দিদি, এখানে তো কেউ নেই, তুমি আর আমি ছাড়া, একটা প্রশ্ন তোমারে করতে চাই, মেহেরবানি করে যদি আমার প্রশ্নের উত্তরটা দাও। পরে আমাকে বলে, বল না, তোর সাথে তো আমার খুব ক্লোজ সম্পর্ক, তুই তো আমার ফ্রেন্ড, কোনো সমস্যা নাই, বল তো ক্যা। তাই আমি বললাম যে দিদি, তুমি কি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করবা? পরে আমার বলে, না আমি তো মুসলিম ধর্মকে পছন্দ করি না, আমার এটা ভালোও লাগে না, আমি হিন্দু ছেলেকে বিয়ে করবো, আমি কেন মুসলিমকে বিয়ে করব। আমি বললাম যে দিদি, ধরো এরকম একটা মুসলিম ছেলেকে বিয়ে করলা, যে মুসলিম ছেলে তার ধর্ম পালন করবে, তুমি তোমার ধর্ম পালন করবা, এরকম করে বিয়ে করতে পারো না? উনি আমাকে বলে, হ্যাঁ যদি তোর মতো কোনো মুসলিম ছেলে পাই ভালো, তো আমি বিয়ে করতে রাজি আছি, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো। এটা বলার পরে তো আমি অবাক হয়ে গেলাম, দিদি কী বললো কথাটা তুমি? পরে হাসি দিয়ে বলে, যারে তোর সাথে একটু খুনসুটি করলাম। আমি বললাম দিদি, এটা যদি খুনসুটি না হয়ে সত্যি হয়ে থাকে? পরে আমাকে বলে, বারে তুই বলিস কী রে? আমি বললাম দিদি, আসলেই এটা যদি খুনসুটি না হয়ে সত্যি হয়ে থাকে তবে কী হবে বলো তো? আমাকে বলে, তুই কি পাগল হয়েছিস, কি বলছিস? আমি বললাম দিদি, কথাটা আসলেই মিথ্যা না, কথাটা সত্যি, আমি তোমাকে পছন্দ করি, আমার তোমাকে অনেক ভালো লাগে, তুমি যদি আমাকে বিয়ে করো আমি অনেক খুশি হব। আমি আমার ধর্মটা পরিবর্তন করতে চাই না, আমি আমার ধর্মে থাকবো, তুমি তোমার ধর্মে থাকবা, বাট আমি তোমার সব কিছু দেখাশোনা করবো। দিদি তখন আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকায় থাকে, আমাকে বলে, তুই বলিস কি, সত্যি তো? আমি বললাম, হ্যাঁ দিদি, একদম সত্যি, এটা আমরা কাউকে বলবো না, কাউকে বলার প্রয়োজন নয়, তুমিও কাউকে বলবো না, আমিও কাউকে বলবো না, আমি তোমার ধর্ম মতো তোমাকে বিয়ে করে আমরা একসাথেই থাকবো, তোমার এই সয় সম্পত্তি আমি সব দেখাশোনা করব, এখন যেভাবে তোমাকে আমি গাইডলাইন দিই ওভাবে তোমাকে গাইডলাইন দিয়ে যাব। দিদি আমাকে বলে, তুই সত্যি বলছিস? আমি বললাম, হ্যাঁ দিদি, আমি কথাটা একেবারেই সত্যি বলছি, তুমি যদি রাজি থাকো তাহলে দিদি আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমাকে বলে, বাহ, তাহলে তো খুব ভালো হয় আমার জন্য, এবং আমিও তো এটাই চাই। অ্যান্ড একটা পর্যায়ে দিদি তখন আমাকে বলে, ঠিক আছে আমি ইন্ডিয়াতে নিয়ে যাবো তোকে, এবং তোকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে আমি ইন্ডিয়াতে তোকে বিয়ে করব, বাংলাদেশের কাউকে জানানোর দরকার নেই, কাউকে বলার দরকার নেই, আমি তোকে ইন্ডিয়াতে নিয়ে বিয়ে করব। পরে তিনি আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেল, আমি তার সাথে ইন্ডিয়াতে গেলাম, একইভাবে ইন্ডিয়ার মন্দিরে ইনার মেয়ে আমাকে যেভাবে বিয়ে করলো একইভাবে তিনি আমাকে বিয়ে করলো, বাট তার বিয়েটা অনেক বড় করে হলো, অনেক বড় সড়ো আকারে হলো, অনেক মানুষদেরকে ইনভাইট করলো, অনেক ধর্মের লোকজন আসলো, এসে মোটামুটি পারিবারিকভাবে আমার তখন বিয়েটা হলো। বাট আমার পরিবারের মানুষগুলো জানে না, আমার বাবা মা বা বোনেরা তারা কিন্তু এগুলো কেউ কোনো বিষয়টা জানে না। পরে আমি ওনাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে এনার সাথে আমার সম্পর্কটা খুব মধুর কাটতেছে, ভালো কাটতেছে। ইন্ডিয়াতে আমি তার সাথে ঘুরতেছি, আমি তার সাথে আবার সে আমার বাংলাদেশে আসতেছে, আমি তার সাথে ঘুরতেছি মোটামুটি। তখন আমার এখানে আমি আর 200 জন সিকিউরিটি রেখে দিয়েছি ওই মন্দিরে, মানে মন্দিরের জায়গাটাতে। আমি ওনার সাথে বিভিন্ন দেশে যাচ্ছি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে কোরিয়া, বিভিন্ন দেশে যাচ্ছি। ওনার সাথে আমার খুব মধুর সম্পর্ক, একসাথে আমরা থাকতেছি, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, সব কিছু আমাদের মাঝে মোটামুটি খুব ভালোই হচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ড্রিঙ্কসও করতাম, মানে মোটামুটি খুব খারাপ একটা পর্যায়ে চলে যায়, যেটা সত্য কথা। এরকম করতে করতে হঠাৎ করে দিদির মেয়ে, মানে এই যে আমরা বিয়ে করলাম 1 বছর 1.5 বছরের মতো হয়ে গেছে, এই পর্যন্ত কিন্তু ইরা দিদিকে কিছুই বলে নাই। 1-1.5 বছর পরে ইরাও আমার সাথে একটু ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করে। যখন আমি ইন্ডিয়াতে যাইতাম ও আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করতো, আমি ওকে ইগনোর করতাম। এভাবে ইগনোর করতে করতে
আমি জানি না কী জানি হলো দিদির মেয়ে দিদিকে কি বলে দিল, না অন্য কেউ দিদিকে কি বলল, দিদি হঠাৎ করে আমার উপরে ক্ষেপে গেল। মানে দিদি বলতে সোনালি আমার উপরে ক্ষেপে গেল। আমি বিয়ে করার পরেও তাকে সোনালি দি বলেই ডাকতাম, কারণ সবার সামনে এটাই ডাকতাম। সবার সামনে তো আমি তাকে বউ বলতাম না, বিশেষ করে বাংলাদেশে আসলে। তার মেয়ে মনে হয় তাকে বলে দিছে। দেওয়ার পরে তিনি একদিন আমাকে ইন্ডিয়াতে আমাকে কথাটা জিজ্ঞেস করলো, দিল্লিতে। তখন তিনি দিল্লিতে ছিল, আমাকে বলে যে খোরশেদ, তুমি আমার কাছে একটা সত্য কথা বলবা? আমি যে হ্যাঁ দিদি, হ্যাঁ বলবো সোনালি, বলো। বলে তুমি কি আমার মেয়ে ইরাকে বিয়ে করেছো? এমনি ডাইরেক্ট। আমি তখন বললাম যে না, করিনি তো। তিনি আমাকে বলে, না তুমি ইরাকে বিয়ে করেছো, শুধু বিয়ে নয়, তোমার যে শারীরিক সম্পর্ক হয়েছে, তোমরা একসাথে ছিলা। আমি তখন চুপ হয়ে গেলাম। তিনি আমাকে বলে, আমি তোকে অনেক বিশ্বাস করতাম, বললাম দিদি দেখেন, এই সোনালি দেখো, তোমার মেয়ে আমাকে ডিস্টার্ব করতো, আমার কাছে আসার জন্য চেষ্টা করতো, বাট আমি তো তোমাকে বলে দিলাম। বলে না, এটা তো তুমি আমার মেয়েকে ঠকিয়েছো, আমার মেয়েকে চরমভাবে ঠকিয়েছো। তুমি আমার মেয়ের সাথে বেইমানি করেছো, আমার মেয়েকে মুসলিম বানাবে এই বলে তাকে বিয়ে করেছো। এবং তাকে বিয়ে করে তুমি যখন জানতে পেরেছো যে আমার এটা আপন মেয়ে না, আমার কোনো সয় সম্পত্তির ভাগ এই মেয়ে পাবে না, এটা জানার পরে তুমি আমার মেয়েটাকে ছেড়ে দিয়েছো। এবং খুব কৌশলে আমার মেয়েকে আমার মেয়ের মতো বুঝিয়েছো, আমাকে আমার মতো বুঝিয়েছো, দুজনকে দুজনের মতো বুঝিয়ে তুমি আমাদের মাঝে একটা সম্পর্ক, একটা রাগ বিভেদ সৃষ্টি করে তুমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছো অন্য জায়গায়। তো তুমি আমার মেয়েটাকে বিয়ে করেছো শুধু সম্পত্তির লোভে। যখন জানতে পেরেছো মেয়েটা আমার না, তখন তুমি মেয়েটাকে ছেড়ে দিয়েছো। আর যখন জেনেছো সম্পদ আমার, আমি এখনও বিয়ে করি নাই, দেন তুমি তখন আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তোমার টার্গেট আসলে প্রপার্টি, সম্পদ। তোমার টার্গেট আমি না, তোমার টার্গেট ভালোবাসা না। আমি বললাম দিদি আসলে সোনালি, আমার ভুল হয়ে গেছে, তুমি আসলে একে মাফ করে দাও। ও বলে, তোর মতো নিকৃষ্ট লোকের তো কোনো মাফ হয় না, কোনো ক্ষমা হয় না, তো তুই যেটা করেছিস সেটা শাস্তি তুই পাবি। এই কথা বলে পরের দিনে সে আমাকে ইন্ডিয়ান জেলে ঢুকিয়ে দেয়। মানে ইন্ডিয়ান পুলিশের হাতে সোপর্দ করে, তার সাথে প্রতারণা মামলা করে, এবং প্রতারণার মামলা করে বিভিন্ন আরও কয়েকটা মামলাকে সাজিয়ে সে আমাকে ইন্ডিয়ার জেলে 4 মাসের মতো ঢুকিয়ে দেয়। 4 মাস আমি ইন্ডিয়ার জেলে ছিলাম। এই 4 মাসে সে যেটা করেছে, তার বাংলাদেশের যে প্রপার্টিটা ছিল, বাংলাদেশের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা সে বিক্রি করে দিয়েছে। যেখানে সে মন্দির বানাবে বলে জায়গাটা কিনেছে, ওই জায়গাটাও বিক্রি করেছে। এবং আমার গ্রামে গিয়ে, আমার বাড়িতে গিয়ে হেঁটে হেঁটে সব মানুষদেরকে বলেছে আমি হিন্দু হয়েছি, হিন্দু সেজে তাকে বিয়ে করেছি প্রপার্টির আশায়, লোভে, আমি খারাপ। মানে আমার সম্বন্ধে যতটুকু বাজে বলা দরকার আমার পুরো এলাকাতে এমনভাবে বলেছে যে আমার বড় যে বোনটাকে বিয়ে দিয়েছে, যেটা আমার বড় হুজুর বিয়ে করেছে, 2টা বাচ্চা সহ ওই লোকটা আমার বউকে তালাক করে দেয়, আমার বোনকে তালাক করে দেয়। এবং আমার ছোট যে বোনটা, আমার ওই ছোটো বোনটাকে ওই হুজুর ছেড়ে দেয়। মানে 2টো মুসলিম পরিবার ছিল, তারা আমার বোন 2টাকে ছেড়ে দেয়, যে আমার মতো এরকম না, যে মানে এরকম ভাইয়ের বোনকে তারা তাদের ঘরে রাখবে না, রাখা না যায়, এটা বলে তারা ছেড়ে দেয়। তাদের বাবা মারাও বাধ্য করে ছাড়ার জন্য ছেড়ে দেয়। এবং আমার শুধু তাই নয়, আমাদের গ্রাম থেকে আমার মাকে এই 4 মাসের ভিতরে, অনলি 4 মান্থের ভিতরে আমার মাকে গ্রাম থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়। আমার অসুস্থ বাবা মা, আমার বোনদেরকে গ্রামের মানুষ পিটে বের করে দেয় যে আমি হিন্দুকে বিয়ে করে আমি হিন্দু হয়ে গেছি, হিন্দুর কোনো পরিবার আমার গ্রামে থাকতে পারবে না। অথচ আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু যদি আমি হয়েও থাকি, তো এটা তো আমি হয়েছি, আমার বাবা মা তো কোনো অপরাধ করেনি। কিন্তু গ্রামের পঞ্চায়েত, গ্রামের মানুষ আমার বাবা মাকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। আমার হুইল চেয়ারে বসা অসুস্থ বাবা, আমার মা, আমার বিবাহিত 2টা বোন, ভাগ্নি, সবাইকে বের করে দিয়েছে। সবাই গিয়ে তখন চট্টগ্রাম শহরে চলে আসে, এবং চট্টগ্রাম শহরে এসে তারা চট্টগ্রাম শহরে গার্মেন্টসে চাকরি নেয়। আমার যে 2টা বোন গার্মেন্টসে চাকরি নেয়, এবং তারা গার্মেন্টসে চাকরি করে আমার বাবাকে মাকে খাওয়াচ্ছে। আমি ইন্ডিয়ার জেল থেকে হাই কমিশনারের মাধ্যমে অনেক কষ্ট করে বের হই। বের হওয়ার পরে যখন এই জিনিসগুলো জানতে পারি, তখন আমি আসলে একরকম বোবা হয়ে যাই। আমার মানে কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলি, যে এটা আমার সাথে কি হলো। গ্রামের মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই সোনালি গ্রামের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষকে গিয়ে বলেছে যে আমি খোরশেদ তার সাথে কি করেছি। তার মেয়েকে বিয়ে করেছি সম্পত্তির লোভে, এবং তার মেয়েকে না পেয়ে যখন জানতে পেরেছি এটা তার আপন মেয়ে না, তার ওই মেয়েকে ছেড়ে দিয়ে আমি তাকে বিয়ে করেছি, এবং তাকে বিয়ে করে আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি, এবং হিন্দু ধর্ম আমি মানতাম, হিন্দু ধর্ম আমি পালন করি। তার সাথে বিভিন্ন জায়গায় গিয়েছি,
এবং আমার ভিতরে প্রচণ্ড রকমের লোভ কাজ করে, আমি লোভী, এই জন্য সে আমাকে ইন্ডিয়ার জেলে ঢুকাই দিছে। এগুলো সে আমার এলাকায় এসে বলছে। সে যেহেতু প্রতাপশালী, টাকা পয়সার মালিক, তো তারে আর কেউ কখনো কোনো কিছুই বলে না। যেহেতু সে এত বড় লোক মানুষ, তারে আর কি বলবে। এবং কয়েক কোটি টাকা সে তখন ওই জায়গাটা বিক্রি করে দিয়ে সে আসলে টাকাটা নিয়ে চলে যায়। মন্দির বানানোটা তার লক্ষ্য ছিল কিনা জানি না, তবে সম্পদটা যে টাকা দিয়ে কিনে তার অনেক বেশি টাকায় সে কিন্তু বিক্রি করে, অনেক বেশি টাকায় বিক্রি করে সে চলে যায়। তো আমি তখন খুব ভেঙে পড়ি, মা বাবার কাছে যাই, আমার মা বাবা আমাকে গ্রহণ করে না। তারা আমাকে বলে, তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই, তুই আনসারে চাকরি করলি। এবং আমার বাবা মা খবর নিয়েছে আনসারের চাকরিটা আমার কেন গেছে, এই কারণে আমার আনসারের চাকরি চলে গেছে, তারা জানতে পারছে। এতটাই ঘৃণা করে আমাকে। আমি আজকে প্রায় 6 থেকে 7 বছরের কাছাকাছি আমি আমার বাবা মায়ের কাছে যেতে পারি না। এবং এরই মাঝে করোনার সময় আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমার 2টা বোনকে নিয়ে আমার মা এখনও চট্টগ্রাম শহরে ভাড়া থাকে। আমার যে 2টা ভাগ্নি আছে তারা বড় হয়েছে। আমার বড় বোনের 2টা মেয়ে তারা মাদ্রাসায় পড়াশোনা করে। আমার 2টা বোনের বিয়ে বসে নাই, কোথাও বিয়ে হয়নি। তারা 2জন বোন এখনও গার্মেন্টসে চাকরি করে, শহরে একটা ফ্ল্যাট ভাড়া করছে, তারা ভালো টাকায় বেতন পায়। সেই বেতন দিয়ে আমার মাকে নিয়ে তারা খুব ভালো করে আছে। অনেকদিন গার্মেন্টসে গিয়েছিলাম বোনদের কাছে যে, বোন অন্যায় তো আমি করছি, অপরাধ আমি করছি, আমার মাফ করে দে, তোদের সাথে আমার রাগ, আমি তো তোদেরই ভাই। আমার বোনরাও আমাকে গ্রহণ করে না এবং মাও আমাকে গ্রহণ করে না। বড় বোন, ছোটো বোন কেউ আমার কথা শুনতে পারে না। বড় বোনের মেয়েগুলোর মাদ্রাসায় ভর্তি করেছে, মাদ্রাসায় মাঝে মাঝে যাই, তারাও আমাকে গ্রহণ করে না। এবং জানতে পারি ওই সোনালি ইনি আর বাংলাদেশে আসেই নেই। বাংলাদেশ থেকে তার যত রকমের বিজনেস ছিল, যা ছিল সব তিনি ক্লোজ করে দিয়েছে এবং ইন্ডিয়াতে তিনি পরিপূর্ণভাবে রয়ে গেছে। তিনি আর বাংলাদেশে আসেই নেই এবং জায়গাটা তিনি বিক্রি করে গেছে একটা কোম্পানির কাছে, এসালামের একটা বড় কোম্পানির কাছে বিক্রি করছে। এই জায়গাটাতে তিনি আর আসেই নেই, ওই জায়গাটা এখানেই শেষ। তো মধ্যখানে আমার জীবনটা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল। আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম, কোনো কাজ কাম পাই না। আমি একটা বিস্কিট ফ্যাক্টরিতে লাস্ট পর্যন্ত চাকরিতে ঢুকলাম, ওইখানেও বেশি দিন কাজ করতে পারি নাই, সেখান থেকেও প্রায় চাকরি চলে গেছে। এবং পরিশেষে এখন একটা জুতার কোম্পানিতে চাকরি করি। আজকে অনেকগুলো বছরের জুতার কোম্পানিতেই কাজ করি, ওইখানে ওয়ার্কার। মাস শেষে 16,000 টাকা বেতন পাই, থেকে খেয়ে হয়তো 10,000 এরকম সামথিং টাকা আছে, ওই টাকাগুলো জমাইতে আসি। এবং আমার স্বপ্ন যে আমি সবগুলো টাকা জমিয়ে একদিন হজে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা, কিন্তু আমার স্বপ্ন আমি টাকাগুলো জমিয়ে একদিন হজে যাব, হজে গিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তবে আমি মাফ পাবো। আপন ভাই, আপনার মাধ্যমে আমি আমার অপরাধ স্বীকার করি এবং আমি যে লোভের বশবর্তী হয়ে যে এত বড় অন্যায়গুলো করেছি, আপনি আমার কাছে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়, আমিও আল্লাহর কাছে ক্ষমা চাই। এবং আমার খুব স্বপ্ন যে আমি এই টাকাগুলো জমি একদিন আমি হজে যাব, হজে গিয়ে আমি কাবা শরীফে মাথা নত করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইব। আপন ভাই ভালো থাকবেন। আপনার গল্পগুলো আমি সবসময় শুনি। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। চট্টগ্রাম থেকে খোরশেদ আলম। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত খোরশেদ আলম ভাইয়ের গল্প জুড়ে আপনারা আমার সাথে ছিলেন এবং গল্পটা মনোযোগ দিয়ে শুনেছেন। আমি কি বলবো বলেন, বা আপনিও বা খোরশেদ ভাইকে কি বলবেন? উনি তো ওনার অপরাধ অকপটে স্বীকার করে যাচ্ছে, তিনি অন্যায় করেছে, তিনি অপরাধ করেছে এবং প্রতিটা জায়গায় তার ভুল ছিল তিনি স্বীকার করছে। কিন্তু এই ভুলগুলো এখন স্বীকার করে তো কোনো লাভ নাই। এখন যে সে স্বীকার করে, কিন্তু স্বীকার করলেও তো সে তার 2টা বোনকে তার বোনের পরিবারে ফিরিয়ে দিতে পারবে না, এটা সম্ভব না। সে আমার কাছে চিৎকার করে একটা কথাই বললো, লাস্টে এটা আমি বলতে ভুলে গেছিলাম এবং লেখাটা আমি লিখি নাই শেষ পর্যন্ত। তিনি আমাকে এটা বললো যে, আপন ভাই আপনি আপনার মাধ্যমে আমি জাস্ট এটা জানাতে চাই যে মহিলাটা আমাদের গ্রামে এসে সবার কাছে বলেছে যে আমি হিন্দু হয়ে গিয়েছি। আপন ভাই আদৌ আমি হিন্দু হই নাই, আমি মুসলিম আছি, আমি এখনও মুসলিম ধর্ম পালন করছি, আমি কিন্তু হিন্দু হই নাই। এবং আমি হিন্দু হয়ে গেছি এটা বলে আমার 2টা বোন যে আমার বোনগুলোকে ছেড়ে দিয়েছে। তো মূলত কিন্তু আমি হিন্দু হই নাই ভাই, আমি এখনও মুসলিমই আছি এবং আমি কোনোভাবেই হিন্দু হই নাই। এগুলো আমার বোনদেরকে ভুল বোঝানো হয়েছে, আমার গ্রামবাসীকে ভুল বোঝানো হয়েছে এবং আমার বোন জামাইরা আমার বোনদেরকে ছেড়ে দিয়েছে এবং তারা এটা অন্যায় করেছে। আমি কিন্তু হিন্দু হই নাই। তো হিন্দু হওয়া বা না হওয়া, হিন্দু ধর্ম মতো যদি কাউকে বিয়ে করে, এরপরে আসলে কতটুকু মুসলিম থাকে
বা অনেকেই শাহরুখ খানকে মুসলিম বলে। মানে আমার ধর্ম অনুযায়ী আসলে হিন্দু কাউকে বিয়ে করে তার ধর্ম অনুযায়ী তাকে বিয়ে করার পরেই মানুষটা মুসলিম থাকে বলে আমার কাছে মনে হয় না। তারপরেও খোরশেদ ভাই তার পাপ, তার অন্যায়গুলো অকপটে স্বীকার করে গিয়েছে, এই জন্য তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং তিনি শেষ পর্যন্ত একটা জুতার কারখানায় চাকরি করে তার স্বপ্ন, সেখান থেকে সে মাসে মাসে 10,000 টাকা করে রাখতেছে এবং এক সময় তার হজে যাওয়ার টাকা হবে এবং হজে গিয়ে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অন্যায় যত বড়ই হোক, অপরাধ যত বড়ই হোক, যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ মাফ করে দেয়। এটা হচ্ছে বড় কথা। খোরশেদ ভাইকে আল্লাহ তাআলা মাফ করে দেখ। এবং খোরশেদ ভাইয়ের মতো যারা অপরাধে পা দিচ্ছেন, যারা অপরাধ করে যাচ্ছেন, তারা আজকে খোরশেদ ভাইয়ের গল্প শুনে ফিরে আসেন। মনে রাখবেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।